আসসালামু আলাইকুম। দিস ইজ শাহাদাত ফ্রম বুটেক্স। সো ওয়েলকাম টু অরবিট একাডেমি। সো আজকে আমরা যে টপিকটা কভার করব সেটা হচ্ছে অধ্যায় 3 ফিজিক্স বল। সো আজকে আমরা যেই সকল টপিক নিয়ে আলোচনা করব তার মধ্যে আছে হচ্ছে আমাদের নিউটনের গতির প্রথম সূত্র, মৌলিক বলের প্রকৃতি, বলের সাম্যাবস্থা। সো যেই জিনিসগুলো বলা আছে এগুলো হচ্ছে তোমাদের বইতে স্টেপ বাই স্টেপ যে সিকোয়েন্সটা ফলো করছে আমরা সেম সিকোয়েন্সটা ফলো করার ট্রাই করছি। অ্যান্ড আমরা এই কোর্সে যা যা শেষ করব তা হচ্ছে বই ধরে ধরে অধ্যায়ের সব টপিক শেষ করব। তারপরে হচ্ছে আমরা গুরুত্বপূর্ণ এমসিকিউ সম্পর্কে ধারণা নিব। ক আর খ টাইপ প্রশ্ন, স্পেশালি আমরা হচ্ছে এই অনুধাবনমূলক প্রশ্ন এবং জ্ঞানমূলক প্রশ্ন নিয়ে অনেক বেশি প্যারা খাই। সো এই সংক্ষিপ্ত প্রশ্নগুলো আমরা সলভ করার ট্রাই করবো, অবশ্যই সলভ করব। এর পাশাপাশি হচ্ছে আমরা গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্ন সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। অ্যান্ড এইখানে তোমরা হচ্ছে কোর্সের কিছু ফিচার সম্পর্কে দেখতে পাচ্ছ। সো এগুলোর অ্যাক্সেস তুমি হচ্ছে এসএসসি পরীক্ষার আগ পর্যন্ত সকল ক্লাসের অ্যাক্সেস পেয়ে যাবা। আর এই সকল ইনফরমেশনগুলোর পাশাপাশি তোমরা আমাদের ক্লাসগুলো পেয়ে যাচ্ছ। অ্যান্ড এইখানে আমাদের মেগা সেল অফার চলতেছে, 75% অফ, 9,999 টাকায় তোমরা এই কোর্সটা পেয়ে যাচ্ছ। অ্যান্ড এইটার বিস্তারিত জানতে তোমার হচ্ছে অরবিট একাডেমি online.com-এ ভিজিট করার জন্য বিশেষভাবে বলা হচ্ছে। সো চলো দেরি না করে আমরা ক্লাসটা স্টার্ট করে দেই। আমাদের ফার্স্ট যেই টপিকটা আছে সেটা হচ্ছে জড়তা এবং বলের ধারণা। আচ্ছা, খেয়াল করি জড়তা এবং বলের ধারণা। অ্যান্ড ফার্স্টে বলা আছে নিউটনের প্রথম গতিসূত্র। আমি যদি বলি যে নিউটন গতির যে 3টা সূত্র দিছেন, নিউটনের প্রথম গতিসূত্র, ওকে, নিউটনের প্রথম গতিসূত্র কোনটা? নিউটন বলছেন বাহ্যিক কোনো বল প্রয়োগ না করলে বা বাইরে থেকে কোনো বল প্রয়োগ না করলে, বাহ্যিক বল যদি প্রয়োগ না করা হয় তাহলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে, স্থির বস্তু চিরকাল স্থির থাকবে, আর গতিশীল যে বস্তুগুলো আছে এগুলা সুষম দ্রুতিতে বা সুষম বেগে সরল পথে চলতে থাকবে বা সুষম দ্রুতিতে সরল পথে চলতে থাকবে। ওকে, আচ্ছা, এটা ছিল আমাদের নিউটনের গতির প্রথম সূত্রের যে বিবৃতি সেইটা। সো এখানে একটা কথা বলা আছে জড়তা এবং বলের ধারণা। আচ্ছা, ফার্স্ট অফ অল আমি বলে নিই জড়তা জিনিসটা কি। জড়তা হচ্ছে, আমি যদি এক কথায় বলি, জড়তা হচ্ছে এক কথায় বলতে গেলে অলসতা। আচ্ছা, অলসতা জিনিসটা কি? এখন তুমি বসে আছো, তোমার বসে থাকতে ভালো লাগতেছে, কাজ করতে ইচ্ছা করতেছে না, অথবা তুমি হচ্ছে যে অবস্থায় আছো তোমার ওই অবস্থায় থাকতে ইচ্ছা করতেছে, তোমার অন্য কোনো কাজ করতে ইচ্ছা করতেছে না। সো এই ধরনের বিষয়গুলোকে আমরা জড়তা বলে থাকি। সো যদি আমি অধ্যায় ওয়াইজ বলতে চাই, ডেফিনিশন ওয়াইজ বলতে চাই, আমাদের জড়তা হচ্ছে কোনো বস্তু যে অবস্থায় আছে, কোনো বস্তু যে অবস্থায় আছে ওই অবস্থায় থাকতে চাওয়ার যে প্রবণতা বা টেন্ডেন্সি, বা ওই অবস্থায় থাকতে চাওয়ার যে ইচ্ছা, তাকে বলা হচ্ছে জড়তা। সো ফর এক্সাম্পল, ধরো 10 কেজি ভরের একটা পাথর আমি নিছি, নেয়ার পরে হচ্ছে আমি চেষ্টা করছি পাথরটাকে আমি সরাবো। ফার্স্টে কিন্তু আমার অনেক বেশি পরিমাণে ফোর্স দিতে হবে। কেন? কারণ বস্তুটা কি ছিল? স্থির ছিল। তাকে গতিশীল করতে আমার অনেক বেশি পরিমাণে ফোর্স দেওয়া লাগতেছে। বাট বস্তুটা যদি কোনো কারণে গতিশীল হয়ে যায়, তারপরে কিন্তু তাকে গতিশীল রাখতে আমার অল্প একটু ফোর্স দিলেই কাজ করা যাচ্ছে বা গতিশীল রাখা যাচ্ছে। আবার সার্টেন একটা টাইম পরে আমি যদি বস্তুটাকে সামনে থেকে থামাতে চাই, আমার কিন্তু অনেক বেশি পরিমাণ বল দিয়ে থামাইতে হবে। কেন? কারণ হচ্ছে বস্তুটা গতিশীল ছিল, তার অবস্থান আমি পরিবর্তন করতে চাচ্ছি। সো বস্তু যে অবস্থায় আছে ওই অবস্থায় থাকতে চাওয়ার তার যে ইচ্ছা, তাকেই বলা হচ্ছে আমাদের জড়তা। এখন জড়তা পরিমাপ করার একটা একক আছে, যে বস্তুর ভর যত বেশি তার জড়তাটা তত বেশি। তার মানে জড়তা পরিমাপের একক হচ্ছে বস্তুর ভর। ভর যত বেশি হবে ওই বস্তুর জড়তাও তত বেশি হবে। ওকে, আচ্ছা, তাহলে জড়তার সাথে নিউটনের গতির প্রথম সূত্রের সম্পর্কটা কি? সম্পর্কটা হচ্ছে এমন যে বাইরে থেকে যদি আমি কোনো বল প্রয়োগ না করি, এটা আমি একটু সাইডে রাখলাম,
স্থির বস্তু চিরকাল স্থির থাকবে, গতিশীল বস্তু সুসমদ্রুতিতে সরল পথে চলতে থাকবে। কথাটা কই গিয়ে দাঁড়ালো দেখতে পারছো? স্থির বস্তু চিরকাল স্থির থাকবে, সো যেরকম ছিল সেরকম থাকার ইচ্ছা। গতিশীল বস্তু চিরকাল সুষম দ্রুতিতে সরল পথে চলতে থাকবে, গতিশীল ছিল, গতিশীল থাকার ইচ্ছা। জিনিসটা কি জড়তাকে ইন্ডিকেট করতেছে না? তাহলে নিউটনের গতির প্রথম সূত্র থেকে আমরা জড়তার ধারণাটা পাচ্ছি। অ্যান্ড ফার্স্টে যে টপিকটুকু তোমাদেরকে বলছিলাম আপাতত নেগলেক্ট করি, ওইটা হচ্ছে আমাদের বাহ্যিক বল। বাইরে থেকে কোনো এক্সটার্নাল ফোর্স দেওয়া হচ্ছে না, বাইরে থেকে কোনো এক্সটার্নাল ফোর্স দেওয়া হচ্ছে না। একটু ডিটেলস আলোচনা করলে বুঝতে পারবা, ফিউচারে এগুলো সম্পর্কে ধারণা পাবা যে বাহ্যিক কোনো বল দেওয়া হচ্ছে না, তার মানে কি বাইরে থেকে কোনো ধাক্কা দেওয়া হচ্ছে না, বাইরে থেকে কোনো বল প্রয়োগ করা হচ্ছে না। সো এখান থেকে আমরা বলের ধারণাও পাইলাম। আচ্ছা, এখানে অনেকের কনফিউশন তৈরি হয়ে যায়, ভাই আপনি একটা বল নিছেন, ঠিক আছে, আপনি একটা বল দিছেন এই অবজেক্টের উপরে বা এই বস্তুর উপরে, এদিক থেকে একটা বল দিছেন, সমস্যা নেই, F1 বল দিছেন। সো আমি একটা কাজ করছি, আমিও অপোজিট দিক থেকে বা বিপরীত দিক থেকে F2 পরিমাণ বল দিছি, সমান পরিমাণ বল দিছি। সো সমান পরিমাণ বল দিলে কি হয়ে যায়? F2 ইকুয়াল টু F1। সো আপনি যে বললেন যে বাহ্যিক বল প্রয়োগ না করলে স্থির বস্তু চিরকাল স্থির থাকে, গতিশীল বস্তু সুসমদ্রুতিতে চলতে থাকে। সো আমি যদি একটা বস্তুর উপর আপনি যে পরিমাণ বল দিচ্ছেন বিপরীত দিক থেকে সেই পরিমাণ বল দেই, তাহলে তো বস্তুটি অবশ্যই নড়বে না, অবশ্যই গতিশীল হবে না। তাহলে তো আপনি যে নিউটনের গতির প্রথম সূত্র বললেন এটা তো ভুল হিসেবে প্রমাণিত হলো। যে ব্যাখ্যাটা আছে, যে বিবৃতিটা আছে, এটাকে যদি আরো স্পেসিফিক্যালি বলতে যাই, আরো গুছায় বলতে যাই বা আরো ডিটেলসে বলতে যাই, তাহলে এটা বলা উচিত নিট বল শূন্য হলে, এটা হচ্ছে ডিটেলড ভার্সন অফ দিস ডেফিনেশন। নিউটনের গতির প্রথম সূত্রের বিবৃতির ডিটেল যে ভার্সনটা আছে এটা হচ্ছে নিট বল শূন্য হলে আমাদের স্থির বস্তু চিরকাল স্থির থাকবে, গতিশীল বস্তু সুসমদ্রুতিতে চলতে থাকবে। ঠিক আছে? সো এটা হচ্ছে একটা ভালো এক্সাম্পল যেটা নিয়ে অনেক বেশি কনফিউশন তৈরি হয় স্টুডেন্টদের মধ্যে, ইভেন তোমাদের যে বড় যারা আছে তাদের মধ্যেও কনফিউশন তৈরি হয়। সো এটা আমি একটু ক্লিয়ার করে দিলাম যে বাহ্যিক বল কথাটা বলার চাইতে বা ডেফিনেশন অনুযায়ী বাহ্যিক বল লিখবা, কোনো সমস্যা নাই, বাট ধারণা এটা রাখবা যে নিট বল শূন্য হলে, এটা কিন্তু একটা স্পেশাল কেস, একটা ফোর্স না অনেকগুলো ফোর্স অ্যাক্ট করতে পারে। সো করে যদি আমার নিট বলটা কোনো কারণে শূন্য হয়, ফোর্সগুলোর সামেশন যদি বা যোগফল যদি কোনো কারণে শূন্য হয়, যে ডিরেকশনটা অপোজিট হয়েছে তাই যোগফল শূন্য হয়ে গেছে, সো তখন আমাদের নিট বলটা শূন্য হয়, অ্যান্ড তখনই আমাদের জড়তার বিষয়টা খাটতেছে, অ্যান্ড তখনই আমাদের নিউটনের গতির প্রথম সূত্রটা প্রযোজ্য। বুঝতে পারছি? ওকে, সো আমরা আমাদের নেক্সট টপিকে চলে যাই। জড়তা বলের ধারণা। এই যে জড়তা এবং বল নিয়ে আমি আলোচনা করছি। সো জড়তার তো বলাই হয়ে গেছে, অ্যান্ড এইখানে বলের যে ব্যাপারটা আছে, বল নিয়ে কথা বলতে গেলে কিছু বিষয় সম্পর্কে তোমার ধারণা রাখা উচিত। যে বল হচ্ছে যা কোনো বস্তুর উপর প্রয়োগ করে বস্তুর অবস্থা বা অবস্থানের পরিবর্তন করে বা করার চেষ্টা করে। সো বল কি? বল হচ্ছে যা কোনো বস্তুর উপর প্রয়োগ করে বস্তুর অবস্থা বা অবস্থানের পরিবর্তন করে বা করার চেষ্টা করে। আচ্ছা ভাই, পরিবর্তন করে বললেন, আবার চেষ্টা করে কেন বললেন? থাকতে পারে কোশ্চেন এরকম। সো দেখো, আমি সাপোজ এই বোর্ডটার উপরে বা স্মার্ট বোর্ডটার উপরে আমি একটা ধাক্কা দেওয়ার চেষ্টা করছি, যেহেতু দেয়ালের সাথে লেগে আছে, আমার ওই পরিমাণ ফোর্স দেওয়ার ক্যাপাবিলিটি নাই যে আমি এটাকে সরাই ফেলবো। সো আমি সরাইতে পারি নাই। তুমি দেখতে পারতেছো আমি ফোর্স দিছি নাকি দেই নাই, দেওয়ার আগে যেমন ছিল দেওয়ার পরেও তেমন ছিল। তা আমি ফিল করতেছি আমি ফোর্স দিছি, আমি চেষ্টা করছি, বাট চেষ্টাটা সফল হয় নাই। তার মানে কি আমি বল প্রয়োগ করি নাই? অবশ্যই বল প্রয়োগ করছি, চেষ্টা করছি, বাট চেষ্টাটা কোনো কারণে সফল হয় নাই। ঠিক আছে? অথবা পরিবর্তন করে এই কথাটা যদি বলি,
আমি একটা বই নিছি, বইটা নিয়ে আমি ধাক্কা দিছি, বল দিছি, বইটা সামনের দিকে মুভ করছে। তার মানে হচ্ছে কি, আমি বল প্রয়োগ করার ফলে তার অবস্থা বা অবস্থানের পরিবর্তন করে ফেলছি। সো বল হচ্ছে এমন একটা জিনিস যেটা হচ্ছে দুইটা কাজই করতে পারে, যে হয় করবে নয়তো করার চেষ্টা করবে। বস্তুর অবস্থা বা অবস্থানের পরিবর্তন করবে নয়তো করার চেষ্টা করবে, দুইটা কাজই হইতে পারে। ওকে, আচ্ছা ফাইন। এখন কথা হচ্ছে বলের কয়েকটা বৈশিষ্ট্য আছে। কি কি বৈশিষ্ট্য থাকতে পারে বলের? সো বল আকৃতি চেঞ্জ করে ফেলতে পারে কোনো কিছুর, ঠিক আছে। বল হচ্ছে কোনো বস্তুর অবস্থানের পরিবর্তন করাইতে পারে, কোনো বস্তুতে ত্বরণ সৃষ্টি করতে পারে। সো বল, এক কথায় বলকে প্রকাশ করা হয় এফ ফোর্স দিয়ে। এফ ইকুয়াল টু হচ্ছে আমাদের নর্মালি এম এ দিয়ে প্রকাশ করা হয়, যদিও এইটা হচ্ছে আমরা নিউটনের গতির দ্বিতীয় সূত্র থেকে জানবো। তারপরে আগে একটু বলে দিলাম যে বলের নর্মালি যে আমাদের ফর্মুলাটা আছে এটা হচ্ছে এফ ইকুয়াল টু এম এ। এম মানে হচ্ছে আমাদের ভর, আর এ মানে আগের চ্যাপ্টারে আমরা জানছি এ মানে হচ্ছে ত্বরণ, আর এটা মানে হচ্ছে বল। সো বল কখন শূন্য হবে? ভর তো নর্মালি শূন্য হয় না। চিরায়ত যে পদার্থবিজ্ঞান আছে, মডার্ন ফিজিক্সে আবার না, আধুনিক পদার্থবিজ্ঞানে না, চিরায়ত পদার্থবিজ্ঞান যেটা আমরা নর্মালি পড়ে থাকি ক্লাসিক্যাল পদার্থবিজ্ঞান, সেখানে আমাদের ভরটা কিন্তু ফিক্স থাকে, মানে ভরের কোনো পরিবর্তন নাই। তার মানে ত্বরণ যদি কোনো কারণে শূন্য হয়ে যায় তাহলে আমাদের বলটা শূন্য হয়ে যাওয়ার টেন্ডেন্সি থাকে, ঠিক আছে। সো জিনিসটা হচ্ছে এরকম যে ত্বরণ কখন থাকে না? যখন বস্তুরা সমবেগে থাকে। সমবেগে চললে আমাদের এটা হয়ে যাবে জিরো, আর এ জিরো হয়ে গেলে আমাদের এফটাও হয়ে যাবে জিরো। বুঝতে পারছি? ক্লিয়ার সবার কাছে? ফাইন। সো আমরা আমাদের নেক্সট টপিকে চলে যাই। ওকে, আচ্ছা, বল সম্পর্কে জানছি। এখন জানার পরে আমাদের মনের মধ্যে একটা চিন্তার উদ্ভব হইতে পারে যে ভাই, বল যে বললেন, বল তো কয়েক প্রকার হইতে পারে, ঠিক আছে। সো প্রকারভেদটা যদি একটু বলে দিতেন বেটার হইতো না? হ্যাঁ, অবশ্যই বেটার হইতো। সো প্রকারভেদ বলার আগে একটু জেনে নেই যে বলের যে প্রকারভেদ আছে অনেকগুলো প্রকার আছে, বিভিন্ন প্রকারের বল হইতে পারে, কিন্তু মেনলি চারটা বল আমাদের জন্য ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে মৌলিক বল। কেন চারটা বল ইম্পর্টেন্ট? কারণ এই মৌলিক বলগুলা থেকে অন্যান্য বলের উদ্ভব হয়েছে। এইগুলাই হচ্ছে সবগুলো বলের, এক কথায় বলা যায়, সৃষ্টি করে থাকে। সো চারটা বল কি কি এখানে দেখতে পারতেছো? মহাকর্ষ বল আছে, তড়িৎচম্বক বল আছে, দুর্বল নিউক্লিয় বল আছে, সবল নিউক্লিয় বল আছে। আচ্ছা, এগুলো সম্পর্কে কিভাবে আলোচনা করব, কি কি বলবো, একটু এখানে ডিটেলসে বলার চেষ্টা করি যে আসলে কি হয়, মহাকর্ষ বল দ্বারা আসলে কি মিন করে। যদিও মহাকর্ষ বল সম্পর্কে এই চ্যাপ্টারে আমরা ডিটেলসে জানবো। সো ফার্স্টে বলে দেই যে মহাকর্ষ বলটা আসলে কি, কিভাবে কাজ করে, এই জিনিসটা আসলে কি মিন করে। মহাকর্ষ বল হচ্ছে এই মহাবিশ্বে যা আছে, এই মহাবিশ্বে যা আছে প্রতিটি বস্তু কণাই একটি অপরটিকে আকর্ষণ করে, ঠিক আছে। এটা কে বলছে? এটা বলছে হচ্ছে নিউটন। নিউটন বলছে মহাবিশ্বে যা আছে, এই মহাবিশ্বের প্রতিটি বস্তু কণাই একটি অপরটিকে আকর্ষণ করে। এই আকর্ষণ বলের মান বস্তু কণাদের ভরের গুণফলের সমানুপাতিক এবং এদের দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। যাই হোক, এটা সম্পর্কে আমরা ডিটেলসে জানবো, কোনো সমস্যা নাই। সো যেহেতু একটি বস্তু কণা একটি বস্তু কণাকে আকর্ষণ করে, তার মানে আমি যে এই ক্যামেরাটা আছে এটাকে আকর্ষণ করতেছি, আমি এই বোর্ডটাকে আকর্ষণ করতেছি, বোর্ডটা আমাকে আকর্ষণ করতেছে। সো আমি এই পেনটাকে আকর্ষণ করতেছি, পেনটা আমাকে আকর্ষণ করতেছে। তার মানে বিষয়টা এমন দাঁড়াচ্ছে যে মহাবিশ্বে যা আছে একটা একটাকে আকর্ষণ করতেছে। আমাকে চাঁদ আকর্ষণ করতেছে, আমাকে মঙ্গল গ্রহ আকর্ষণ করতেছে, আমি মঙ্গল গ্রহকে আকর্ষণ করতেছি, বাট এটা আমরা ভিজুয়ালি দেখতে পারি না বা আমরা ফিজিক্যালি তেমন ফিলও করতে পারি না। যার কারণে মহাকর্ষ বলকে বলা হয় সবচেয়ে দুর্বল বল, সবচেয়ে দুর্বল বল। মহাকর্ষ বলটা হচ্ছে সবচেয়ে দুর্বল বল, আর এই মহাকর্ষ বলের পাল্লাটা হচ্ছে অসীম। অসীমে থাকা যে কোনো জিনিসকে তুমি আকর্ষণ করতে পারো, ঠিক আছে, ফাইন। তারপর হচ্ছে আমাদের তড়িৎচম্বক বল। আচ্ছা, তড়িৎচম্বক বল জিনিসটা কি আমি যদি একটু বলি। তড়িৎ আছে কথাটার সাথে, চৌম্বক আছে কথাটার সাথে। সরি, এই কথাটার সাথে তড়িৎ যুক্ত আছে, চৌম্বক কথাটাও যুক্ত আছে। আচ্ছা,
তড়িৎ চৌম্বক বল জিনিসটা কি? সো ধরো আমাদের চৌম্বক সম্পর্কে আমরা জানি বা একটু ধারণা আছে, ছোটবেলায় আমরা দেখছি যে চৌম্বকের দুইটা মেরু থাকে, একটা হচ্ছে নর্থ পোল, একটা হচ্ছে সাউথ পোল, বা দুইটা মেরু থাকে, একটা হচ্ছে উত্তর মেরু, একটা হচ্ছে দক্ষিণ মেরু। আচ্ছা, সো উত্তর মেরু দক্ষিণ মেরুকে আমরা বিভিন্ন সাইন দিয়ে বা সিম্বল দিয়ে প্রকাশ করে থাকি। সো চুম্বক কিন্তু একটা একটাকে আকর্ষণও করতে পারে, বিকর্ষণও করতে পারে, তাই না? সো আকর্ষণ বিকর্ষণের পাশাপাশি এই যে চুম্বকটা আছে, এই চুম্বকটা শুধু একটা বস্তুর মধ্যে নিহিত থাকে এমন না, চাইলে তড়িৎ বা কারেন্ট পাস করায় এই চুম্বকটার শক্তি বা পাল্লা বা প্রাবল্যতা বৃদ্ধি করা যায়। তার মানে ধরো কোনো কারণে আমি একটা বস্তু নিছি, এখানে বস্তু নিয়ে আমি বস্তুর মধ্যে একটা আধান নিয়ে এটাকে আহিত করে দিলাম। তার মানে কি হয়ে গেল, এর মধ্যে দিয়ে তড়িৎ চলতেছে যেহেতু আধান আছে। সো তারপর আমি এখানে একটা নেগেটিভ চার্জকে নিয়ে আসলাম, ঋণাত্মক চার্জ, ঠিক আছে? দেখো তো, অবশ্যই আমরা জানি বিপরীত চার্জগুলো একটা একটাকে আকর্ষণ করে। সো পজিটিভ নেগেটিভকে আকর্ষণ করবে, নেগেটিভ পজিটিভকে আকর্ষণ করবে, এরকমই তো দেখা যাবে। তাহলে আকর্ষণ বিকর্ষণের ব্যাপারটা যে চলে আসছে, এটা হচ্ছে চৌম্বকত্বের পরিচয়। আর মধ্যে যে আমাদের আধানগুলো প্রবাহিত হচ্ছে, এটা হচ্ছে তড়িতের পরিচয়। সো তড়িৎ আর চৌম্বক, তড়িৎ আর চৌম্বক দুটা ধর্ম একসাথে মিলে হয়ে গেছে আমাদের তড়িৎ চৌম্বক। সো এরা একে অপরকে যে বলে আকর্ষণ করবে, এই আকর্ষণ বলটা হচ্ছে আমাদের তড়িৎ চৌম্বক বল। এখন কথা হচ্ছে বিকর্ষণও করতে পারে। কখন বিকর্ষণ করবে? যদি কোনো কারণে সেম সেম চার্জ হয়, কোনো কারণে সেম সেম চার্জ হলে একটা একটাকে কি করবে? বিকর্ষণ করবে। বিকর্ষণ একটা বল আছে। সো মহাকর্ষ বলের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে, মহাকর্ষ বল হচ্ছে সর্বদা আকর্ষণধর্মী, সবসময় অ্যাট্রাক্ট করে। আর আমাদের যেই তড়িৎ চৌম্বক বল, এটা আকর্ষণধর্মী হতে পারে, বিকর্ষণধর্মী হতে পারে, দুইটাই হতে পারে, ঠিক আছে? আচ্ছা, সো মহাকর্ষীয় বলের যেটা সবচেয়ে দুর্বল বল ছিল, তড়িৎ চৌম্বক বল কিন্তু এতটা দুর্বল না, এটা শক্তিশালী, সেকেন্ড শক্তিশালী, দ্বিতীয় শক্তিশালী একটা বল, ঠিক আছে? সো এটা একটা রেঞ্জ দেওয়া আছে, দাঁড়াও আমি একটু তোমাকে দেখে বলতেছি। ওকে, সো এটা হচ্ছে 10⁶ গুণ এই যে সবচেয়ে দুর্বল যে মহাকর্ষ বল আছে, মহাকর্ষ বলের তুলনায় হচ্ছে 10⁻36 গুণ বেশি শক্তিশালী। ঠিক আছে? ওকে, সো এটা হচ্ছে আমাদের তড়িৎচুম্বক বল সম্পর্কে আলোচনায় গেল। সো আমাদের নেক্সট যেই টাইপটা আছে সেটা হচ্ছে সবল নিউক্লিয় বল এবং দুর্বল নিউক্লিয় বল। সো চলো আমরা আমাদের নেক্সট যে টাইপটা আছে সেটা দেখে ফেলি। এখানে আমাদের মেইনলি বলা আছে হচ্ছে সবল নিউক্লিয় বল সম্পর্কে। সবল নিউক্লিয় বলটা আসলে কেমন বল? সবল নিউক্লিয় বল দেখেই বুঝতে পারতেছো, সবল মানে কি? শক্তিশালী। সো নিউক্লিয় বা মানে নিউক্লিয়াসের মধ্যে কিছু একটা হচ্ছে। সো নিউক্লিয়াসের মধ্যে এমন এক ধরনের বল আছে যেটা হচ্ছে আমাদের সবল নিউক্লিয় বল। ঠিক আছে, এটা মেইনলি এই টাইপটা হচ্ছে ডিফাইন করতেছে আমাদের নিউক্লিয় বলের একটা স্ট্রং পার্টকে। তার মানে আমাদের নিউক্লিয়াসের মধ্যে যে জিনিসপত্রগুলো আছে, নিউক্লিয়াসের মধ্যে কে কে আছে? নিউক্লিয়াসের মধ্যে আমাদের থাকে হচ্ছে প্রোটন আর নিউট্রন, তাই তো? সো প্রোটন আর নিউট্রন যে আছে, একটি প্রোটন অ্যান্ড নিউট্রন, আমরা জানি প্রোটন হচ্ছে পজিটিভ চার্জযুক্ত আর নিউট্রন হচ্ছে আমাদের নেগেটিভ চার্জযুক্ত, তাই না? সো এই নিউক্লিয়াসের মধ্যে প্রোটন আর নিউট্রনকে একসাথে আবদ্ধ রাখতে, দেখো তো আমি যদি একটা নিউক্লিয়াস দেখি, নিউক্লিয়াস কিন্তু ভেতরে খুবই ছোট্ট একটা জায়গা কভার করে থাকে। সো এই ছোট্ট জায়গার মধ্যে আমাদের প্রোটনগুলো আছে। সো প্রোটনগুলো থাকার কারণে দেখো তো পজিটিভ চার্জ একসাথে আছে। এদের কি করা উচিত? একটা একটাকে রিপালস করা উচিত বা বিকর্ষণ করা উচিত, কারণ সেম ধর্মী বা একই ধর্মী যে চার্জগুলো আছে একটা একটাকে বিকর্ষণ করে। সো বিকর্ষণ করা উচিত, কিন্তু বিকর্ষণ করতেছে না, কিছু একটা বল আছে যেটা এটাকে আটকে রাখতেছে।
যে ঠিক আছে তুমি নড়াচড়া করতে পারবা না। ক্লাসে বাচ্চারা অনেক চেঁচামেচি করে, চিল্লাচিল্লি করে। সো যখন টিচার আসে ক্লাসের মধ্যে, সবগুলো বাচ্চাকে কন্ট্রোলে নিয়ে আসলো। সো টিচার হচ্ছে আমাদের সবল নিউক্লিয় বল, যে এই চার্জওয়ালা বাচ্চাগুলোকে কি করলো, কন্ট্রোলে নিউক্লিয়াসে নিয়ে আসলো, নিউক্লিয়াসে স্থিতিশীল অবস্থায় রাখলো। সো এই যে নিউক্লিয় বলটা আছে, এই নিউক্লিয় বলটা হচ্ছে আমাদের এই যে প্রোটনগুলাকে, নিউট্রনগুলাকে আমাদের নিউক্লিয়াসের মধ্যে আবদ্ধ অবস্থায় রাখে। সো এটা হচ্ছে আমাদের সবচেয়ে শক্তিশালী বল, মনে রাখবা, সবচেয়ে শক্তিশালী বল। ঠিক আছে, সবচেয়ে শক্তিশালী বল হচ্ছে আমাদের সবল নিউক্লিয় বল। আচ্ছা, এখন সবল নিউক্লিয় বলের কাজটা আমরা দেখতে পাচ্ছি। সবল নিউক্লিয় বলের পাল্লাটা আমি তোমাদেরকে একটু বলে দেই, এটা আমার মুখস্থ থাকে না। সো দেখো, সবল নিউক্লিয় বল হচ্ছে তড়িৎচুম্বক বল থেকে প্রায় 100 গুণ বেশি শক্তিশালী। তড়িৎচুম্বক থেকে 100 গুণ বেশি শক্তিশালী। ঠিক আছে, ফাইন। সো এটা হচ্ছে খুবই অল্প দূরত্বে কাজ করে, 10⁵, 10⁻⁻15 মিটার, এতটুকু দূরত্বে কাজ করে, কারণ নিউক্লিয়াসটা দেখতে খুবই ছোট, খুবই কম দূরত্বে কাজ করে থাকে। আচ্ছা, সবল নিউক্লিয় বল গেল, দুর্বল নিউক্লিয় বল জিনিসটা কি? আচ্ছা, সো দুর্বল নিউক্লিয় বল নিয়ে যদি আলোচনা করতে চাই, একটু বিষয় সম্পর্কে জানতে হবে। আচ্ছা, দুর্বল নিউক্লিয় বল জিনিসটা কি? দুর্বল নিউক্লিয় বল হচ্ছে এমন এক ধরনের বল যেটা অবশ্যই সবল নিউক্লিয় বলের চেয়ে দুর্বল, কিন্তু এতটা দুর্বল না যে এটা মহাকর্ষ বলের চেয়ে দুর্বল হবে, নট লাইক দ্যাট। মহাকর্ষ বল হচ্ছে সবচেয়ে দুর্বল, সবচেয়ে দুর্বল হচ্ছে মহাকর্ষ বল, তারপরে দুর্বল হচ্ছে আমাদের দুর্বল নিউক্লিয় বল। ঠিক আছে, তারপরে উইক বা তার চেয়ে একটু বেশি স্ট্রং আর কি। মহাকর্ষ বল সবচেয়ে দুর্বল, তার চেয়ে একটু শক্তিশালী হচ্ছে দুর্বল নিউক্লিয় বল। এবং দুর্বল নিউক্লিয় বলের কাজ হচ্ছে নিউক্লিয়াসে অস্থিতিশীলতা সৃষ্টি করা। এটা কিভাবে হয় মনে রাখবা, বিটা এমিশন ঘটে, বিটা এমিশন বা বিটা ক্ষয় ঘটে। এটা সম্পর্কে তোমরা ডিটেলসে জানবা যখন হচ্ছে আমরা তেজস্ক্রিয়তা সম্পর্কে পড়বো। জাস্ট জেনে রাখো, বিটা ক্ষয় যখন ঘটে তখন নিউক্লিয়াসের দুর্বল নিউক্লিয় বলের আবির্ভাবের কারণে বা দুর্বল নিউক্লিয় বলের কারণে বিটা এমিশন হয় বা বিটা ক্ষয় ঘটে থাকে। এখন আমি যে এক্সাম্পল দিয়ে তোমাদেরকে বলছিলাম যে ক্লাসের মধ্যে স্টুডেন্টরা চিল্লাপাল্লা করতেছে, টিচার আসার পরে সবাই শান্ত হয়ে গেছে, ঠিক আছে, বা যখন টিচার পড়ানো স্টার্ট করছে ক্লাসের ব্যাকে কিন্তু কিছু স্টুডেন্ট তারপরেও ঝামেলা করা স্টার্ট করছে, চেঁচামেচি শুরু করে দিছে। ওই যে সকল স্টুডেন্টগুলা ক্লাসের টিচার থাকা অবস্থায় ঝামেলা করে তারা হচ্ছে আমাদের দুর্বল নিউক্লিয় বলের মধ্যে পড়তেছে। ওকে, একটা রিয়েল লাইফের সাথে রিলেট করতে পারলে জিনিসটা অনেক বেশি ইজি হয়। সো আমি এভাবে মনে রাখতাম, তোমরা এভাবে মনে রাখতে পারো চাইলে, যে দুর্বল নিউক্লিয় বল হচ্ছে যারা আমাদের নিউক্লিয়াসের মধ্যে, পরমাণু নিউক্লিয়াসের মধ্যে অস্থিতিশীলতা সৃষ্টি করে, তারা হচ্ছে আমাদের দুর্বল নিউক্লিয় বল। হচ্ছে বিটা এমিশনের জন্য দায়ী বা বিটা ক্ষয়ের জন্য দায়ী। অ্যান্ড আমাদের এটা হচ্ছে তেজস্ক্রিয়তার কারণে হয়। অ্যান্ড তড়িৎচুম্বকীয় বলের চাইতে প্রায় ট্রিলিয়ন গুণ, তড়িৎচুম্বকীয় বলের চাইতে বা তড়িৎচুম্বকীয় বল হচ্ছে এটার থেকে প্রায় ট্রিলিয়ন গুণ পরিমাণ বেশি শক্তিশালী। দুর্বল নিউক্লিয় বল সবচেয়ে দুর্বল না, বাট দুর্বল নিউক্লিয় বলের চেয়ে তড়িৎচুম্বকীয় বল হচ্ছে ট্রিলিয়ন গুণ বেশি শক্তিশালী। সো আমি যদি অর্ডার করি শক্তির হিসাবে, সবচেয়ে বেশি শক্তি কার? সবল নিউক্লিয় বলের, এটাকে আমি 1 নাম্বার দিলাম। তারপর শক্তি কার বেশি? তারপর হচ্ছে তড়িৎচুম্বকীয় বলের, এটাকে আমি 2 নাম্বার দিলাম। তারপরে আমার শক্তি সবচেয়ে বেশি হচ্ছে দুর্বল নিউক্লিয় বলের। তারপরে শক্তি সবচেয়ে কম শক্তি হচ্ছে মহাকর্ষ বলের। বুঝতে পারছি? এই কয়েকটা বিষয় একটু জানার মতো ছিল। সো আশা করি বুঝতে পারছি সবাই। সো চলো আমরা আমাদের নেক্সট টপিকে চলে যাই। এই ক্লাসটা একটু লেন্দি হবে, সো একটু ধৈর্য দিয়ে শুনবা বা ধৈর্য ধরে দেখবা, যাতে ক্লাসের সবগুলো টপিক তোমাদের কাভার হয়ে যায়। অ্যান্ড আমাদের এই টপিকগুলো যদি তুমি টোটালি ক্লাসটা দেখো, আশা করি তোমাদের এই বিষয়গুলো নিয়ে আর কোনো কনফিউশন থাকবে না। সো চলো সামনের দিকে এগোই। বলের সাম্যাবস্থা ও অসাম্যাবস্থা, সুন্দর একটা কথা। সাম্যাবস্থা কি? সুন্দর একটা সুস্থিতিশীল অবস্থায় আছে। অসাম্যাবস্থা কি? অবশ্যই কোনো একটা ঝামেলা টামেলা হয়েছে, তাই না?
ধরো সাপোজ তোমার ফ্রেন্ডের শক্তি তোমার মতোই, তোমার একটা ফ্রেন্ড আছে যে ফ্রেন্ড তোমার মতোই মোটা, তোমার মতোই শক্তিশালী বা তোমার মতোই রোগা আছে, শক্তি সেম। একটা রশি দিয়ে তুমি এখান থেকে টানতেছো, মাঝখানে একটা নট বাঁধা আছে, এখান থেকে আরেকটা রশি দিয়ে তোমার ফ্রেন্ডও আরেক দিকে টানতেছে। এটা হচ্ছে তোমার ফোর্স F1, এটা হচ্ছে তোমার ফ্রেন্ডের ফোর্স F2। দুইটা ফোর্স সমান, F1 আর F2 সমান। তাহলে বলো তো এই বস্তুটা কি, এই বস্তুটা কি কোনো দিকে মুভ করবে, কোনো দিকে যাবে? অবশ্যই যাবে না। কেন যাবে না? কারণ এর উপর যে বলগুলা কাজ করতেছে তাই বস্তুটাকে সাম্যাবস্থানে নিয়ে আসতে সাহায্য করছে বা সাম্যাবস্থায় নিয়ে এসেছে, রাইট? আরেকটা এক্সাম্পল দিয়ে বলতে পারি, ধরো সাপোজ আমি নাম দিয়ে দিই সাম্যাবস্থা, পরে তোমরা গুলায় ফেলবা। সাম্য বল, বুঝো একটা জিনিস, একটা রশি দিয়ে আমি একটা বস্তুকে ঝুলাই দিছি না? এখন আমি তোমাকে যদি বলি ভাই বস্তুটা ঝুলে আছে, বস্তুটা নড়াচড়া করতেছে না, ঝুলে আছে, রিজনটা কি? রিজনটা হচ্ছে বস্তুর ওজন নিজের দিকে কাজ করতেছে নিচের দিকে, সেম পরিমাণ বল এই রশিও উপর দিকে দিয়ে রাখছে, সেই ওজনের সমান বল উপর দিয়ে কাজ করতেছে, যার কারণে উপরের ওজন আর নিচের যে ওজন পরিমাণ বল আছে দুইটা ক্যান্সেল আউট হয়ে মাঝখানে বস্তুটা সাম্যাবস্থায় আছে। বল কিন্তু কাজ করতেছে, কিন্তু সমান সমান বল কাজ করার কারণে সাম্যাবস্থা অর্জন হয়ে গেছে, নিট বলের পরিমাণ শূন্য হয়ে গেছে। ফাইন, এটা গেলো আমাদের সাম্য বলের কথা। অসাম্য বল জিনিসটা কি? সেম ভাবে বলতে পারি, তোমার একটা ফ্রেন্ড অনেক মোটা, অনেক বেশি শক্তি, তোমাকে সরাই দিছে, বা তুমি তোমার ফ্রেন্ডের চেয়ে মোটা, তুমি কি করছো? বেশি বলে টানতেছো, F1 ইজ নট ইকুয়াল টু F2 বা F2 ইজ গ্রেটার দেন F1। তখন তোমার ফ্রেন্ডের কি অবস্থা হবে? তুমি যদি মোটা হও, ওকে টেনে তোমার দিকে নিয়ে চলে আসবা, তখন এই রশিটা কিন্তু কি হয়ে যাবে? এদিকে চলে যাবে। এই যে বলটা ছিল, নটটা ছিল, ডান দিকে চলে যাবে, তাই তো? সো ডান দিকে যখন চলে যাবে তোমার কাছে কি মনে হবে? আমার শক্তি বেশি, আমি কি করছি? ওরে হারাই দিছি। কিভাবে হারাইলাম? কারণ ওর চেয়ে আমার শক্তিটা বেশি হয়েছে। সমান সমান না, সমান সমান হলে হারাইতে পারতাম না, মাঝখানে ছিল, ড্র হইতো। এখন ড্র না, এখন একজনের শক্তি বেশি, যার কারণে এটা মুভ করে একদিকে চলে গেছে। সেটা হচ্ছে আমাদের অসাম্য বলের একটা উদাহরণ। তারপরে ধরো একটা জিনিস, এটা এক্সাম্পল দিয়ে বুঝাই। সো এত বেশি পরিমাণ ওজন ছিল এটার, যে এই জায়গায় আমার যে ওয়েটটা কাজ করতেছিল, এত ওয়েট এটা নিতে পারতো না, এত ওজন নিতে পারতো না, দড়িটা এখান থেকে ছিঁড়ে গেছে। সো ছিঁড়ে গেলে বস্তুটা নিচে পড়া স্টার্ট করবে না? তোমরা জানো নিচে পড়া স্টার্ট করবে না? অবশ্যই নিচে পড়া স্টার্ট করবে। যে ওজন বেশি ছিল, দড়ি এত পরিমাণ প্রেশার নিতে পারে নাই, এত পরিমাণ ওজন নিতে পারে নাই, দড়িটা ছিঁড়ে গেছে, ছিঁড়ে এটা বস্তুটা নিচে পড়া স্টার্ট করছে। সো তখন এখানে কি হয়েছে? অসাম্য বলের উদ্ভব ঘটছে, তাই তো? ওজনের যেই বলটা আছে এটা হচ্ছে আমাদের দড়ির টানের চাইতে বেশি, যার কারণে ছিঁড়ে নিচে পড়ে গেছে। এখন আরেকটা কথা হচ্ছে, ঠিক আছে ভাই বুঝলাম, সো কোনো কারণে যদি ঝুলে রাখি তাহলে কি সবসময় সাম্য বল অর্জন করবে? অবশ্যই না। ধরো ওই বস্তুটাকে তুমি ঝুলে রাখছো, আমি একটু মুছে দিই এখানে। ওয়েট, আমি এখানে ঝুলাই দিছি, ঝুলাই দেওয়ার পর একটা কি হয়েছে কাহিনী, যে আমি একটু নাড়া দিছি এদিকে। সো নাড়া দেওয়ার কারণে কি হয়েছে? এটা কিন্তু এভাবে সিম্পল হারমোনিক মোশনে বা সরল স্পন্দন গতিতে ডানে বামে মুভ করা স্টার্ট করছে, ঝুলতেছে, এভাবে ঝুলতেছে। তো সাম্য অবস্থা হলে তো বস্তুটা ঝুলতো না বা বস্তুটা নড়তো না। কেন নড়তেছে? কোনো জায়গায় ফোর্স বেশি হয়েছে তার দিকে চলে যাচ্ছে, কোনো জায়গায় ফোর্স কম হয়েছে তাই আবার এদিকে চলে আসতেছে। সো আলটিমেটলি জিনিসটা হচ্ছে এরকম, যে আমাদের যখন একদিকে ফোর্স দেওয়া হবে, নেট ফোর্সের পরিমাণ যদি কোনো কারণে জিরোর চেয়ে বেশি হয়, নেট ফোর্স এফ নেট ফোর্স বা টোটাল ফোর্সের মান যদি কোনো কারণে জিরোর চেয়ে বেশি হয়, তখন বস্তুটার উপর হচ্ছে আমাদের কার্যকরী বলটা সাম্যাবস্থানে থাকবে না, তখন এটা অসাম্যাবস্থা তৈরি করবে। ঠিক আছে? এটা হচ্ছে আমাদের বলের সাম্যাবস্থা আর অসাম্যাবস্থা। আশা করি বুঝতে পারছি, একটা স্লাইড দিয়ে কভার করে দিছি। ফাইন, সো আমরা সামনের দিকে চলে যাই। আমাদের কি বলা আছে? ভরবেগ, সুন্দর একটা টপিক, ইম্পর্টেন্ট, অ্যান্ড এটা নিয়ে তোমরা হচ্ছে ইন্টারমিডিয়েটেও পাবা এই টপিকটা। ভরবেগ, এক কথায় ভর কি, বেগ কি? ভরকে প্রকাশ করি আমরা এম দিয়ে। ভর হচ্ছে আমাদের এম কে ডিফাইন করে, আর বেগ হচ্ছে আমাদের ডিফাইন করে হচ্ছে ভি কে, ভি দ্বারা ভেলোসিটি, ভর দ্বারা ম্যাস। সো ভর বেগকে একত্রে কি বলা যায়?
এম ইন্টু ভি। এক কথায় বলতে গেলে ভর এবং বেগের গুণফলকেই বলা হচ্ছে ভরবেগ। ঠিক আছে, ভর এবং বেগের গুণফলকেই বলা হচ্ছে ভরবেগ। এখন কথা হচ্ছে ভরবেগটাই আমাদের জন্য শেষ না, ভরবেগের পরিবর্তন নিয়ে আমাদের বিস্তারিত আলোচনা আছে। ভরবেগের পরিবর্তন কি? আগে একটা ভরবেগ ছিল, পরে একটা ভরবেগ হয়েছে। যেমন আগে একটা ভরবেগ ছিল এম ইউ, পরে একটা ভরবেগ হয়েছে এম ভি। তাহলে ভরবেগের পরিবর্তনটা হবে হচ্ছে এম ভি মাইনাস এম ইউ, তাই তো? আর ভরবেগকে আমাদের প্রকাশ করা হয় হচ্ছে পি দিয়ে, পি দিয়ে প্রকাশ করা হয়। ওকে ফাইন। সো ভরবেগ হচ্ছে কোনো একটা বস্তু গতিশীল অবস্থায় আছে, তার গতির যদি কোনো কারণে পরিবর্তন হয় তাহলে তার ভরবেগেরও পরিবর্তন হয়েছে। যে বস্তুর ভর যত বেশি তার ভরবেগের পরিমাণ তত বেশি, যে বস্তুর বেগ যত বেশি তার ভরবেগের পরিমাণ তত বেশি। তার মানে ভরবেগ হচ্ছে এম এর সমানুপাতিক, ভরবেগ হচ্ছে ইন্ডিভিজুয়ালি বেগেরও সমানুপাতিক একটা রাশি। ঠিক আছে, ক্লিয়ার? ভরবেগ নিয়ে কেন এখানে আলোচনা করা আছে? কারণ ভরবেগেরই থ্রুতে আমরা চলে যাব নিউটনের গতির দ্বিতীয় সূত্রের দিকে, যেখানে হচ্ছে ভরবেগ নিয়ে বিস্তারিত আলোচনা আছে। ওইখান থেকে আমাদের এফ ইকুয়াল টু এম এ এই ফর্মুলাটা চলে আসছে। সো চলো আমরা একটু সামনের দিকে মুভ করি। সংঘর্ষ। আচ্ছা, সংঘর্ষ নিয়ে একটু কথা বলি আমি। সংঘর্ষ জিনিসটা কি? নর্মালি একটা বল আছে, একটা পাথর আছে, এই পাথর গিয়ে এখানে আরেকটা পাথরকে ধরো ধাক্কা দিছে, ধাক্কা দেওয়ার কারণে ভরবেগের মধ্যে একটা চেঞ্জ হয়েছে, ইন্টারচেঞ্জ হইতে পারে, নাও হইতে পারে, সমস্যা নেই। এই বস্তুটা এম ওয়ান বস্তুটা এম টু বস্তুকে একটা ধাক্কা দিছে, ধাক্কা দেওয়ার কারণে এদের মধ্যে এনার্জি ট্রান্সফার হয়েছে, শক্তি এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সফার হয়েছে, বা এনার্জির আমাদের হচ্ছে ইন্টারচেঞ্জ হয়েছে। সো এই ধরনের কাহিনীকে বলা হচ্ছে সংঘর্ষ। সংঘর্ষ সো সংঘর্ষ কয়েক ধরনের হতে পারে। মেইনলি সংঘর্ষকে আমরা দুই টাইপে ডিনোট করি। একটা হচ্ছে স্থিতিস্থাপক সংঘর্ষ, একটা হচ্ছে অস্থিতিস্থাপক সংঘর্ষ। একটা আমরা হচ্ছে স্থিতিস্থাপক সংঘর্ষ, আরেকটা হচ্ছে অস্থিতিস্থাপক সংঘর্ষ। আচ্ছা, এখন এইটা বলার আগে আমি আরেকটা বিষয় একটু ক্লিয়ার করে নিই প্রিভিয়াস স্লাইড থেকে, যে আমাদের ভরবেগ নিয়ে যে আলোচনা করছিলাম, এই ভরবেগের একটা সিম্পল টপিক আছে, সেটা হচ্ছে ভরবেগের সংরক্ষণশীলতার নীতি। কি? ভরবেগের সংরক্ষণশীলতার নীতি। ভরবেগের সংরক্ষণশীলতার নীতি এটা মিন করে আমাদের আদি ভরবেগ দুইটা বস্তু বা আরো বেশি বস্তু থাকতে পারে, আমাদের আদি ভরবেগ আরো বেশি বস্তু থাকতে পারে, আর শেষ ভরবেগ সবসময়, শেষ ভরবেগের সমষ্টি সবসময় সমান হয়। সবসময় সমান হয়। সো ভরবেগের সংরক্ষণশীলতার নীতি এটাই মিন করে যে আমাদের আদি ভরবেগ ইকুয়াল টু শেষ ভরবেগ হবে। যতগুলো বস্তু থাকুক কোনো সমস্যা নাই, নর্মালি দুইটা দিয়ে তোমরা প্রবলেম সলভ করো, বা তিনটা চারটা পাঁচটাও থাকতে পারে। সো আদি ভরবেগ সমান সমান শেষ ভরবেগ। যদি কোনো কারণে এটা না হয় তাহলে বুঝবা ভরবেগের সংরক্ষণশীলতা নীতি অনুসরণ করে নাই। ওকে, সেটা আমি হচ্ছে একটু বলে নিলাম, তাহলে সামনের দিকে আমাদের জিনিসটা বোঝাইতে ইজিয়ার হবে। স্থিতিস্থাপক সংঘর্ষ জিনিসটা কি? স্থিতিস্থাপক সংঘর্ষ হচ্ছে যদি যদি সংঘর্ষের আগে এবং সংঘর্ষের পরে গতিশক্তি সমান থাকে, তার মানে ধাক্কা খাওয়ার আগে বা সংঘর্ষ হওয়ার আগে যে গতিশক্তি ছিল, সংঘর্ষ হওয়ার পরেও গতিশক্তি সেমই আছে, গতিশক্তির কোনো পরিবর্তন হয় নাই, তাহলে এই ধরনের সংঘর্ষকে বলা হবে হচ্ছে আমাদের স্থিতিস্থাপক সংঘর্ষ।
আর অস্থিতিস্থাপক সংঘর্ষটা কি? সেম ভাবে এটার উল্টা। ধরো কোনো কারণে সংঘর্ষ হয়েছে যেখানে আদি গতিশক্তি আর শেষ গতিশক্তি সেম হয় নাই। কেন? কারণ ধরো যে ঘর্ষণজনিত কারণে বা অন্য কোনো কারণে হচ্ছে আমাদের আদি গতিশক্তি আর শেষ গতিশক্তি সমান হয় নাই, তাহলে এই ধরনের সংঘর্ষকে বলবো হচ্ছে আমরা অস্থিতিস্থাপক সংঘর্ষ বা ইনইলাস্টিক সংঘর্ষ। ক্লিয়ার বিষয়টা? ফাইন। সো চলো আমরা একটু সামনের দিকে মুভ করি। এই জিনিসটা কিন্তু আমাদের এইভাবে বলা থাকতে পারে যে হাফ m1u1 স্কোয়ার প্লাস হাফ m2u2 স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে হাফ m1v1 স্কোয়ার প্লাস হাফ m2v2 স্কোয়ার, এভাবে দেওয়া থাকতে পারে। ওকে, সো আদি গতিশক্তির সমষ্টি আর শেষ গতিশক্তির সমষ্টি সবসময় সমান হলে ওটা হচ্ছে আমাদের ইলাস্টিক বা স্থিতিস্থাপক সংঘর্ষ, আর যদি সমান না হয় তাহলে ইনইলাস্টিক বা অস্থিতিস্থাপক সংঘর্ষ। সো আমরা আমাদের নেক্সট টপিকে চলে যাই, ভরবেগ ও শক্তির সংরক্ষণশীলতা। ভরবেগ ও শক্তির সংরক্ষণশীলতা, আর বলা আছে হচ্ছে আমাদের নিরাপদ ভ্রমণ বেগ ও বল। আচ্ছা ফাইন, ভরবেগ ও শক্তির সংরক্ষণশীলতা জিনিসটা কি? ভরবেগ আর শক্তির সংরক্ষণশীলতা জিনিসটা হচ্ছে, আমি যদি এক কথায় বলি, ভরবেগেরটা যেটা বলছিলাম, ভরবেগের সংরক্ষণশীলতা নিয়ে যেটা বলছিলাম, সেটা হচ্ছে এরকম যে আদি ভরবেগ আর শেষ ভরবেগ সবসময় সমান হবে। সেম ভাবে শক্তির সংরক্ষণশীলতা এটা মিন করে, শক্তির সংরক্ষণশীলতা এটা মিন করে যে আমাদের আদি যে শক্তিগুলো আছে, ইনিশিয়াল টোটাল এনার্জি বা আদি শক্তিগুলা যে আছে, এইটা হচ্ছে আমাদের শেষ শক্তির সমান। সো এখানে মেনলি আমরা হচ্ছে যান্ত্রিক শক্তি নিয়ে কাজ করি। যান্ত্রিক শক্তি আবার দুই প্রকার। মেনলি আমরা যান্ত্রিক শক্তি নিয়ে কাজ করি। যান্ত্রিক শক্তি দুই ধরনের। আমি যদি বলি, যান্ত্রিক শক্তি হচ্ছে দুই ধরনের। একটা হচ্ছে আমাদের গতি শক্তি, আর একটা হচ্ছে বিভব শক্তি। সো এখানে আমাদের টোটাল এনার্জি আগে যা ছিল, টোটাল এনার্জি পরেও তাই থাকবে। তার মানে আমাদের ইকে প্লাস ইপি আগে যা ছিল, এইখানে ইকে প্লাস ইপি পরেও তাই থাকবে। এটা হচ্ছে আমাদের শক্তির সংরক্ষণশীলতা। আগে যে পরিমাণ শক্তি ছিল মোট শক্তি, পরেও ওই পরিমাণ মোট শক্তি থাকবে। তাহলে তাকে বলা হচ্ছে আমাদের শক্তির সংরক্ষণশীলতা নীতি অনুসরণ করা একটা কেস। ওকে, আচ্ছা, খ নম্বরে বলা আছে নিরাপদ ভ্রমণ বেগ ও বল। আচ্ছা, সো এটা নিয়ে একটু আলোচনা করি। সেকেন্ড, আচ্ছা, নিরাপদ ভ্রমণের মধ্যে বলা আছে বেগ ও বল নিয়ে কথা। আচ্ছা, নিরাপদ ভ্রমণ করতে বেগ ও বল কেন ইম্পর্টেন্ট? নিরাপদে আপনি ভ্রমণ করবেন, এখানে বেগ আর বলের কি খেলা, একটু বুঝাই দেন তো। আচ্ছা, তো চলো আমরা শিখি একসাথে যে নিরাপদ ভ্রমণ যে ব্যাপারটা আছে, মানে সেফলি তুমি রাইড টাইড করতে চাইতেছো। সেফলি রাইড করতে কি করতে হয়? সামনে একটা গাড়ি দেখলে, সামনে একটা অবস্টেকল দেখলে সময় মতো ব্রেক করতে হয়, গাড়ি থামাইতে হয়। ঠিক আছে, এটা টার্ন দেখলে নিরাপদে গাড়ি একটা ভেলোসিটি নিয়ে যাইতে হয় বা নিরাপদে একটা বেগ নিয়ে যাইতে হবে রাস্তা ক্রস করে। একটা টার্ন নেওয়ার সময় তুমি যদি অনেক বেশি স্পিড নিয়ে টার্ন নেও, হয়তো দেখবা অনেকে বাইক চালায় যে বাইক টার্ন নেওয়ার সময় বাইক স্কিড করে পড়ে গেছে, বাইক পিছলাখায় পড়ে গেছে। এরকম প্রবলেম দেখো অনেক সময়, যে অনেক বেশি বেগ নিয়ে ঘুরতে গেছিল, বাইক স্কিড করে পড়ে গেছে। সো রাস্তাঘাটে তো এরকম প্রবলেম অনেক দেখবা। সো এইখানে বেগ আর বলের কি কাহিনী? সো রাস্তাঘাটে যখন তুমি ব্রেক নিতে যাবা বা রাস্তাঘাটে যখন তুমি বাঁক নিতে যাবা, নট ব্রেক, বাঁক যখন তুমি নিতে যাবা, তখন তোমার বেগ একটা নির্দিষ্ট পরিমাণ হইতে হয়, যেটা ব্যাংকিং এর উপর নির্ভর করে, রাস্তার ব্যাংকিং কোণের উপরে। ব্যাংকিং জিনিসটা কি একটু বলি, এটা সম্পর্কে ডিটেলসে হচ্ছে তোমরা জানবা পরবর্তী ক্লাসে, মানে হচ্ছে 11-12-এ। ব্যাংকিং হচ্ছে রাস্তা নিরাপদে বাঁক নেওয়ার জন্য, একটা গতিতে নিরাপদে বাঁক নেওয়ার জন্য রাস্তাকে সামান্য একটু ঢালু রাখা হয়। ভেতরের
স্টেপের চাইতে বা ভেতরের পাড়ের চাইতে বাইরের পাড় একটু উঁচু হয়, এই ধরনের কেসকে বলা হয় রাস্তার ব্যাংকিং। এই ব্যাংকিংটা ইচ্ছাকৃতভাবে করা হয়ে থাকে যাতে নিরাপদে বাঁক নেওয়া যায়। মোটরসাইকেল রাইডার, গাড়ি যারা আছে তারা হচ্ছে যাতে নিরাপদে বাঁক নিতে পারে। এখন নিরাপদে বাঁক কতটুকু নেওয়া যাবে, একটা লিমিট দেওয়া থাকে দেখবা রাস্তার পারে, ম্যাক্সিমাম 50 কিলোমিটার/আওয়ার, ম্যাক্সিমাম 40 কিলোমিটার/আওয়ার। কেন, এর চেয়ে বেশি স্পিডে কি যাওয়া যাবে না? যাওয়া যাবে, বাট দুর্ঘটনা ঘটার সম্ভাবনা অনেক বেশি। সো ব্রেকটা অনেক বেশি ইম্পর্টেন্ট, কারণ বেশি বেগে যদি তুমি যাও ভর বেগের পরিমাণটা বেড়ে যাবে, যার কারণে তোমার যে গাড়িটা আছে এটা নিজের স্ট্রেট থেকে চেঞ্জ হয়ে যেতে পারে। আর বলের যে ব্যাপারটা আছে, যখন নিরাপদে ভ্রমণ করতে যাবা অবশ্যই তোমার গাড়ি একটা ভরবেগ প্রাপ্ত হবে। সো গাড়িটা যখন তোমার ভরবেগ প্রাপ্ত হবে ভ্রমণের সময়, অবশ্যই এটাকে থামাইতে হলে একটা ফোর্সের প্রয়োজন পড়বে, একটা বলের প্রয়োজন পড়বে, রাইট? তাহলে সামনে তুমি একটা গাড়ি দেখলাম, তুমি বল প্রয়োগ করলা না থামানোর জন্য, তখন কি কাহিনী ঘটবে? অবশ্যই একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে। সো বেগ যদি কোনো কারণে বেশি হয়ে যায়, তোমার থামাইতে বেশি পরিমাণ বলের প্রয়োজন পড়বে, তাই তো? তাহলে নিরাপদে যখন তুমি ভ্রমণ করতে চাবা তখন তোমার অবশ্যই বেগের বিষয়টা খেয়াল রাখতে হবে যে আমার স্পিড যেন স্পিড লিমিটটাকে ক্রস না করে যায়, আমার বলটা দিয়ে যেন আমি থামাইতে পারি, এই পরিমাণ ফোর্স আমার প্রয়োগ করতে হবে, ব্রেকটা আমার ওই পরিমাণই চাপতে হবে। বুঝতে পারছি? সো নিরাপদ ভ্রমণের জন্য আমার এই বিষয়গুলো গুরুত্বপূর্ণ। ওকে, সো আমরা আমাদের নেক্সট টপিকে চলে যাচ্ছি। বস্তুর গতির উপর বলের প্রভাব, এটা নিয়ে অলরেডি বলে ফেলছি। গতির উপর বলতে, বলের প্রভাব বলতে, তুমি যদি বেশি বল প্রয়োগ করো বস্তুটি বেশি গতিশীল হবে। ওটা নিরাপদ ভ্রমণের ক্ষেত্রে ছিল, বাট নর্মালি যদি কোনো একটা বস্তুকে তুমি গতিশীল করতে চাও, তোমার হচ্ছে বল প্রয়োগ করতে হবে। বল প্রয়োগ করে তো গতিশীল করে কোনো একটা বস্তুকে, অথবা গতিশীল কোনো একটা বস্তু আছে তার গতি তুমি পরিবর্তন করতে চাও, বস্তুকে থামাইতে চাও, বা ডিরেকশনটাকে সোজা যাচ্ছিল তুমি ডিরেকশনটাকে চেঞ্জ করে দিতে চাও, দিকটা চেঞ্জ করতে চাও, ওই কেসে তোমার কি করতে হবে? বল প্রয়োগ করতে হবে। সো বল যদি তুমি প্রয়োগ না করো তাহলে তুমি এই গতির অবস্থার পরিবর্তন করতে পারবা না। তো সো গতির অবস্থার পরিবর্তন করতে হলে আমাদের অবশ্যই বল প্রয়োগ করতে হবে, যেটা আমরা নিউটনের ফার্স্ট ল থেকে জানছি। নিউটন বলছে বাহ্যিক কোনো বল প্রয়োগ না করলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে, গতিশীল বস্তু সুষম গতিতে সরল পথে চলতে থাকবে। সো বস্তুর গতিকে অবশ্যই কন্ট্রোল করতে হলে তোমার অবশ্যই কি করতে হবে? বল প্রয়োগ করতে হবে। বুঝতে পারছি? ফাইন। তারপরে বলা আছে নিউটনের দ্বিতীয় গতিসূত্র, এই জিনিসটা সম্পর্কে একটু জানি। এই যে বল নিয়ে কথা বলছি না, ফার্স্ট ল থেকে আসছিল বাহ্যিক বলের কথা, ফার্স্ট এর সাথে সেকেন্ড লর একটা রিলেশন আছে। ভরবেগ সম্পর্কে কিন্তু আগে আলোচনা করে ফেলছি। সো ভরবেগ সম্পর্কে আলোচনা করার পরে আমাদের এই নিউটনের গতিসূত্র সম্পর্কে একটা বিষয় জানবো, যে ডেফিনেশনটা আসলে কি, বিবৃতিটা কি বলছে। বিবৃতিটা হচ্ছে এরকম: বস্তুর ভরবেগ এর পরিবর্তনের হার এর উপর, এর বলতে কার? বস্তুর, এর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক, এবং বল যেদিকে ক্রিয়া করে ভরবেগের পরিবর্তনও সেদিকে হয়, ভরবেগের পরিবর্তনও সেদিকে হয়, এটা বলা আছে। ফাইন, কোনো সমস্যা নেই। দেখো কি বলছে, বস্তুর ভরবেগের পরিবর্তনের হার। আমি যদি একটু কথাগুলাকে ম্যাচ করানোর ট্রাই করি, দেখো তো, ভরবেগের পরিবর্তনের হার, তো ভরবেগের পরিবর্তন কি? এম ভি মাইনাস এম ইউ। পরিবর্তনের হার, হার বলা থাকলে নিচে সময় দিয়ে ডিভাইড, কারণ চেঞ্জটা হয় সময়ের সাপেক্ষে। বস্তুর ভরবেগের পরিবর্তনের হার ওই বস্তুর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক। আমি ধরি এফ পরিমাণ বল দেওয়া হয়েছে, এই বলের সমানুপাতিক হচ্ছে আমার এইটা, তাই তো? সো সমানুপাতিক চিহ্নটা কিন্তু আমি উল্টা দিয়ে ফেলছি। কি বলছে? ভরবেগের পরিবর্তনের হার এর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক, তার মানে কি হবে? চিহ্নটা হয়ে যাবে উল্টা, এরকম হবে না। এই হারটা হচ্ছে আমার কার সমানুপাতিক? বলের সমানুপাতিক। ক্লিয়ার বিষয়টা?
বস্তুর ভরবেগের পরিবর্তনের হার এর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক এবং বল যেদিকে ক্রিয়া করে ভরবেগের পরিবর্তন সেদিকে হয়। আচ্ছা, সো বলের দিক আর ভরবেগের পরিবর্তনের দিক সেম দিক, ওটা নিয়ে আমি একটু পরে আলোচনা করতেছি, আগে এই বিষয়টা বুঝি কি হয়েছে। সো দেখো এখানে এম ভি মাইনাস এম ইউ ডিভাইডেড টি, দ্যাট মিনস আমি এইখানে একটা কথা বলতে পারি যে এই যে ফোর্সের ব্যাপারটা চলে আসছে, ফোর্স যত বেশি দিব ভরবেগের পরিবর্তনের হার তত বেশি হবে, তাই তো? এখানে ডিপেন্ডেন্ট রাশি বা নির্ভরশীল রাশি হচ্ছে এইটুকু, লেফট সাইডে যেটুকু আছে এইটুকু, এটা হচ্ছে আমার স্বাধীন রাশি। এফটা ডান পাশে যে থাকে সমানুপাতিক চিহ্নের, সে হচ্ছে আমাদের স্বাধীন রাশি। সো এখানে একটা বিষয় বলার মতো, সেটা হচ্ছে এম আমি এই পাশ থেকে কমন নিতে পারি, বা আমি চাইলে ফার্স্টে প্রপোর্শনাল সাইনটা তুলে দেই, এম ইউ বাই এম টি ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের কে একটা কনস্ট্যান্ট, কে হচ্ছে একটা কনস্ট্যান্ট, যে হচ্ছে সমানুপাতিক ধ্রুবক। ওকে, সেটা লিখতে পারি এটা। সো আমি এর পরের লাইনগুলো এই পাশে লিখতেছি। তাহলে এখানে লেখা যায় হচ্ছে আমাদের এম কমন নিলাম, ভি মাইনাস ইউ ডিভাইডেড টি ইকুয়াল টু হচ্ছে আমাদের কে ইন্টু এফ। আচ্ছা, যখন আমরা চ্যাপ্টার 2 পড়ছি ওখানে একটা ফর্মুলা বলছিলাম, তোমাদের মনে আছে কিনা আমি জানি না, আমি একটু বলে দিই এখানে ফর্মুলাটা। সেটা হচ্ছে এরকম ছিল, এ ইজ ইকুয়াল টু হচ্ছে ভি মাইনাস ইউ ডিভাইডেড টি। ঠিক আছে, দেখো তো আমি যদি এই ফর্মুলাটা এখানে বসাই দিই, ভি মাইনাস ইউ এর পরিবর্তে কিন্তু আমি ভি মাইনাস ইউ বাই টি এটুকুর পরিবর্তে কিন্তু আমি কি লিখতে পারি, আমি আমাদের এটা লিখে দিতে পারি। তাহলে বলা যায় না এখানে এম ইন্টু এ ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের কে ইন্টু এফ, এম ইন্টু এ ইজ ইকুয়াল টু কে এফ। ভাইয়া ফর্মুলা তো পড়ছিলাম এফ ইকুয়াল টু এম এ, কে কোত্থেকে আসলো, কে এর আমি কি কাজ করব, কে এর আমি কি কাজ করব। ধরো এখানে আমি তোমাকে বললাম, একটা কন্ডিশন দিয়ে দিছি, কনস্ট্যান্টটা হচ্ছে সব কিছু যদি একক হয় তাহলে কনস্ট্যান্টের একটা ভ্যালু বেরিয়ে আসবে। একটু বের করা ট্রাই করি। একক ভরের বা 1 কেজি ভরের একটি বস্তুর উপর 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ সৃষ্টি করতে 1 নিউটন বল প্রয়োগ করতে হলে কে এর ভ্যালু তাহলে কত আসবে? সবগুলোর ভ্যালু 1, তাহলে কে এর ভ্যালু 1 আসবে না? একটু বলো তো, সবগুলোর ভ্যালু 1, তাহলে কে এর ভ্যালু কি আসবে? 1 আসবে না? কে এর ভ্যালু যদি 1 আসে, আমি যদি 1 বসাই দিই তাহলে কি আসবে? এফ ইকুয়াল টু এম এ, তাই তো? তাই না? তাহলে এফ ইকুয়াল টু যদি আমাদের এম এ হয়, এটাই কিন্তু আমাদের রিকোয়ার্ড যে ইকুয়েশনটা ওইটা। এখন আমি যদি তোমাকে বলি ভাইয়া নিউটনের গতির দ্বিতীয় সূত্র কোনটি, এফ ইকুয়াল টু এম এ যদি বলে দাও, এটা কিন্তু ভুল। নিউটনের গতির দ্বিতীয় সূত্র হচ্ছে এই বিবৃতিকে ডিফাইন করে। নিউটনের গতির দ্বিতীয় সূত্রের গাণিতিক রূপ হচ্ছে এফ ইকুয়াল টু এম এ। বুঝতে পারছি? ডিরেক্টলি বলা যাবে না নিউটনের গতির দ্বিতীয় সূত্র থেকে আমি এফ ইকুয়াল টু এম এ পাই, বা নিউটনের গতির দ্বিতীয় সূত্র থেকে আমি বলতে পারি এফ ইকুয়াল টু এম এ, না, কখনোই বলা যাবে না। বলতে হবে নিউটনের গতির দ্বিতীয় সূত্রের গাণিতিক রূপ হচ্ছে এফ ইকুয়াল টু এম এ, বা নিউটনের গতির দ্বিতীয় সূত্র থেকে আমি পেতে পারি বা পাওয়া যায় এফ ইকুয়াল টু এম এ জিনিসটা। ক্লিয়ার বিষয়? ওকে, সো চলো আমরা সামনের দিকে যাই। আচ্ছা, সো এই প্রবলেমটা সলভ করি। এই প্রবলেমটা সলভ করার পরে আমরা হচ্ছে একটা ব্রেক দিব, নেক্সট ক্লাসে বাকিটুকু আলোচনা করব। ওকে, দেখো বলা আছে 5 কেজি ভরের একটি স্থির বস্তু। কি বলা আছে প্রথমে? 5 কেজি ভরের একটি স্থির বস্তু। আগে এ নাম্বার কোশ্চেনটা সলভ করি। দেখো এ বি সি ডি ই কয়েকটা কথা বলা আছে। আচ্ছা, 5 কেজি ভর, এম এর ভর হচ্ছে 5 কেজি, মানে এম হচ্ছে 5 কেজি, বস্তুর ভর হচ্ছে 5 কেজি, স্থির বস্তুর উপর, তার মানে কি আদিবেগ 0, 100 নিউটন বল প্রয়োগ করা হয়েছে, ফোর্সের মান হচ্ছে 100 নিউটন, 10 সেকেন্ড পর্যন্ত কাজ করছে, 10 সেকেন্ড, টাইমটা হচ্ছে 10 সেকেন্ড। আচ্ছা, বল প্রয়োগ করার কারণে ত্বরণ কত? বল প্রয়োগ করার কারণে ত্বরণ কত? আগে এ নাম্বার কোশ্চেনের অ্যান্সারটা করি। বল প্রয়োগ করার কারণে ত্বরণ কত হয়েছে আমরা জানি, এফ ইকুয়াল টু হচ্ছে এম এ, তাই তো? এফ ইকুয়াল টু এম এ, সো এ ইজ ইকুয়াল টু দাঁড়াবে হচ্ছে আমাদের এফ বাই এম। এফ এর ভ্যালু হচ্ছে আমাদের দেওয়া আছে 100 নিউটন, আর এম এর ভ্যালু দেওয়া আছে 5 কেজি। সো এখানে যদি আমি ভ্যালুটা বসায় দেই, 100 বাই 5, অ্যান্সারটা হচ্ছে আমাদের 20
5×20=100, ত্বরণের একক হচ্ছে আমাদের মিটার পার সেকেন্ড স্কোয়ার। আশা করি এইটুকু নিয়ে কারো কোনো কনফিউশন নাই। অ্যান্ড এই অ্যান্সারটা আমি একটু মিলিয়ে নিই বইয়ের সাথে, অবশ্যই আশা করি মিলে গেছে। হ্যাঁ, 20 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আমাদের নেক্সট যেই প্রবলেমটা আছে বি নাম্বার, সেটা এখানে দেওয়া আছে। 10 সেকেন্ড পরে বেগ কত? ফাইন, সুন্দর একটা কথা। আগে আদি বেগ ছিল 0, 10 সেকেন্ড পরে বেগ কত হবে? আমি এ বের করে ফেলছি না, এ বের করে ফেলছি। আমাদের টাইম দেওয়া আছে 10 সেকেন্ড, তাহলে আমি তো বলতেই পারি যে ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি, যেখানে ইউ হচ্ছে 0, এ হচ্ছে দেওয়া আছে 20, টাইম হচ্ছে 10 সেকেন্ড। তাহলে ভি এর ভ্যালুটা পেয়ে গেলাম এত মিটার পার সেকেন্ড। সো ভি এর ভ্যালুটা আসবে হচ্ছে আমাদের 200 মিটার পার সেকেন্ড। সেটা হচ্ছে আমাদের একটা অ্যান্সার ছিল, এটা আমাদের একটা অ্যান্সার আসবে 200 মিটার পার সেকেন্ড। হ্যাঁ ফাইন, মিলে গেছে। সো আমরা সি নাম্বারে চলে যাই। আমাদের এ নাম্বার ডান, আমাদের বি নাম্বার প্রবলেম ডান, সি নাম্বারে চলে যাচ্ছি আমরা। সো সি নাম্বারে বলা আছে এরকম যে 20 সেকেন্ড পরে বেগ কত? সুন্দর কথা, 20 সেকেন্ড পরে বেগ কত হবে? ফাইন। সো 100 নিউটন বল 10 সেকেন্ড পর্যন্ত কাজ করছে, বাকি যে 10 সেকেন্ড এক্সট্রা, দেখো 20 সেকেন্ড টাইম, 20 সেকেন্ড টাইম টোটাল। প্রথম 10 সেকেন্ডে কাজ করছে বল, পরের 10 সেকেন্ডে কি বল কাজ করে নাই। তার মানে কি পরের 10 সেকেন্ডে ত্বরণ ছিল না। প্রথম 10 সেকেন্ডে, এটা প্রথম 10 সেকেন্ড, প্রথম 10 সেকেন্ডে ত্বরণ কাজ করছে, কিন্তু বল কাজ করা মানে কি একটা বস্তুর উপর 5 কেজি ভর একটা বস্তুর উপর 100 নিউটন বল কাজ করা মানে হচ্ছে এর উপর ত্বরণ কাজ করতেছিল, ত্বরণ বা বেগ বৃদ্ধি করাতে কাজ করতেছিল ত্বরণ বা ফোর্সটা। সো এইখানে প্রথম 10 সেকেন্ড ফোর্স কাজ করার পরে কিন্তু এটা থেমে গেছে, ফোর্স অ্যাক্ট করা বা বল প্রয়োগ করা কিন্তু থেমে গেছে। তাহলে পরবর্তী আমাদের যে 20 সেকেন্ড আছে এখানে কি হয়েছে? 20 সেকেন্ড পরে বেগ কত? 10 সেকেন্ড পরে বেগ যত ছিল, 20 সেকেন্ড পরে আমাদের বেগটা সেমই হওয়ার কথা। কেন সেম হওয়ার কথা? দেখো আমি যদি তোমাদেরকে বলি যে এইখানে 10 সেকেন্ড যেটা ছিল, অ্যান্সারটা মিলাই নিবা, যে 10 সেকেন্ডের মধ্যে বেগ ছিল হচ্ছে আমাদের 200 মিটার পার সেকেন্ড প্রথম 10 সেকেন্ডে, তাই তো? তাহলে পরের 10 সেকেন্ড থাকে দ্বিতীয় 10 সেকেন্ড, তৃতীয় 10 সেকেন্ডে কি আমার বল কাজ করছে? বল তো প্রথম 10 সেকেন্ড পর্যন্ত কাজ করছে। তাহলে পরের যেই সময়টুকু আছে এখানে তো বল কাজ করে নাই। বল কাজ করে নাই মানে কি? বল কাজ করেনি, বল কাজ করেনি, দ্যাট মিনস হচ্ছে আমাদের কি হয়নি? বল কাজ করেনি, দ্যাট মিনস হচ্ছে আমাদের ত্বরণ ছিল না, কারণ এম তো ফিক্স। ত্বরণ ছিল না, ত্বরণ ছিল না মানে কি? ত্বরণ ছিল না মানে হচ্ছে আমাদের বেগের পরিবর্তন 0, বেগের কোনো পরিবর্তন নাই। তাই ভি এর ভ্যালুটা হবে হচ্ছে আমাদের আগে যেটা পাইছিলাম 10 সেকেন্ড পরে 200 মিটার পার সেকেন্ড, এটাই ফিক্স। বুঝতে পারছি? সি নাম্বারেও সেম অ্যান্সার হবে, জাস্ট কনফিউশন করার জন্য বা কনফিউশন ক্রিয়েট করার জন্য দিছে। প্রথমে তুমি বেশি পরিমাণ ফোর্স দিছো, দেওয়ার পরে 10 সেকেন্ড পর তুমি ফোর্স দেওয়া থামাই দিছো, মানে ত্বরণ সৃষ্টি করা থামাই দিছো, তখন ফিক্স ভি বেগে বা যে বেগটা 10 সেকেন্ড পরে পাইছিল ওই বেগেই কন্টিনিউয়াসলি চলতে থাকবে যতক্ষণ পর্যন্ত বাধা না আসে। ফাইন। তারপর আমাদের যে কোশ্চেনটা আছে কি বলা আছে? এ বি সি চলে গেছে, ডি নাম্বারে বলা আছে 20 সেকেন্ড সময় কতটুকু দূরত্ব অতিক্রম করবে। 20 সেকেন্ড সময় কতটুকু দূরত্ব অতিক্রম করবে। ফাইন, একটু বলে দিই এখানে সাইড করে। দুইটা স্টেপ। প্রথম 10 সেকেন্ড গেছে হচ্ছে আমাদের ত্বরণে, দ্বিতীয় 10 সেকেন্ড গেছে হচ্ছে আমাদের সমবেগে। এখন দূরত্ব বের করি। প্রথম 10 সেকেন্ড যেহেতু ত্বরণে গেছে, আমাদের দূরত্ব বের করার যে ফর্মুলাটা ছিল
এস ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের ইউ প্লাস ভি ডিভাইডেড 2 ইন্টু টি। সো আদি বেগ ছিল 0 প্রথম 10 সেকেন্ডে, ভি হচ্ছে আমি দেখছি এখানে 200 মিটার পার সেকেন্ড পাইছিলাম বি নাম্বার থেকে, ডিভাইডেড 2, আর টাইম ছিল 10 সেকেন্ড। তাহলে আমি কি পাই, আমার টোটাল যে অ্যান্সার আছে এস এর ভ্যালু আমি পেয়ে যাব হচ্ছে 200/2 মানে 100 ইন্টু 10, দ্যাট মিনস হচ্ছে আমি 1000 মিটার যাব প্রথম পোর্শনে। সো আমি এটাকে 1 নাম দিই প্রথম স্টেপে। দ্বিতীয় স্টেপে যেহেতু সমবেগে যাচ্ছে, বলছিলাম প্রিভিয়াস ক্লাসে যে S2 যে ভ্যালুটা আছে এটা বের করার জন্য সমবেগ যদি থাকে কোনো কারণে, সমবেগে থাকলে আমি আর কষ্ট করে ইউ প্লাস ভি ফর্মুলা অ্যাপ্লাই করতে যাবো না, এস ইকুয়াল টু ভিটি লিখে দেবো ডিরেক্ট, যেহেতু ওই পরের পোর্শনটুকু ওই সেম বেগেই যাচ্ছে। সো এস ইকুয়াল টু ভিটি, ভির ভ্যালু কত সেমভাবে 200, টির ভ্যালু কত 10 সেকেন্ড টাইম নিছে। সো এটা হচ্ছে আমাদের এত মিটার, সো আলটিমেটলি 2000 মিটার। তাহলে টোটাল কত দূরত্ব গেছে, এস ইকুয়াল টু হচ্ছে S1 প্লাস S2, 1000 আর 2000, দ্যাট মিনস 3000 মিটার হচ্ছে আমাদের অ্যান্সারটা মিলিয়ে নিই, ঠিক আছে কিনা? হ্যাঁ, 3000 মিটার বা 3 কিলোমিটার, এটা হচ্ছে অ্যান্সার। কিলোমিটারে কনভার্ট করে দিতে পারো। বেগ এবং অতিক্রান্ত দূরত্বের গ্রাফ এঁকে দেখাও। ওকে ওকে ওকে, সো গ্রাফটাকে দেখাই, আমরা একটু ছোট করি এটাকে। ওকে, এই নাম্বারটা খেয়াল করি, এটা আমরা কত নাম্বার করছি, ডি নাম্বারটা করছিলাম এখানে। আচ্ছা, এই নাম্বারটা যদি আমরা খেয়াল করি, বলা আছে বেগ অতিক্রান্ত দূরত্বের গ্রাফ এঁকে দেখাও। আচ্ছা, সো আমি একটু ডিনোট করে দেখাই জিনিসটাকে। তোমাদের বেগের যে গ্রাফটা আছে এটা দেখতে একরকম হবে, আর হচ্ছে দূরত্বের গ্রাফটা দেখতে আরেক রকম হবে। আমি যদি ফার্স্টে বেগের গ্রাফটা আঁকি, এখানে আমি সময় দিব, এক্স এক্সিসে সময় দিব, এক্স অক্ষ বরাবর সময় দিব, আর ওয়াই অক্ষ বরাবর দিব হচ্ছে আমি বেগটাকে। সো দেওয়ার পর আমি খেয়াল করে দেখব, প্রথম আমার বেগটা ছিল 0, কতক্ষণ পর্যন্ত সময় 0। আচ্ছা, আমি এখানে একটু দেখো, একটা জিনিস খেয়াল করে দিই, 5 সেকেন্ড টাইম, 10 সেকেন্ড টাইম, তারপর হচ্ছে আমাদের সময়টা সেকেন্ডে ছিল, 15 সেকেন্ড টাইম আর 20 সেকেন্ড টাইম, টাইমগুলো দিয়ে দিলাম। তারপর আমাদের যে কাজটা আছে, বেগ কিন্তু ম্যাক্সিমাম কত হয়েছিল, 200 কথা আছে এখানে। সো আমি 100 করে নাম দিয়ে যাই, জিনিসটা বেটার হয়। যেখানে 100 মিটার পার সেকেন্ড, এখানে 200 মিটার পার সেকেন্ড। সো বেগটা হচ্ছে অবশ্যই MS ইনভার্স 1 এই ইউনিটে ছিল, ডিনোট করে দিলাম। এখানে 300 নাম দিতে, 300 যদি ছিল না কিছু, তারপর দিয়ে দিলাম। দেখো কথা হচ্ছে প্রথম 10 সেকেন্ডে কিন্তু বেগ বৃদ্ধি পাইছে। সো প্রথম যে 10 সেকেন্ড আছে এটা বেগ বৃদ্ধি পেয়ে কিন্তু এখানেই চলে আসছে। সো আগে ছিল 0 থেকে কন্টিনিউয়াসলি বাড়তে এখানে গেছে। যাওয়ার পরে দেখা গেছে আমাদের বেগ কিন্তু কনস্ট্যান্ট, সময় বাড়তেছে পরের 10 সেকেন্ডে, বাট বেগের কোনো চেঞ্জ নাই, কারণ কি ত্বরণ কাজ করে নাই। তাহলে পরের যে 10 সেকেন্ড আছে এই পর্যন্ত কিন্তু আমার গ্রাফটা দেখতে এরকম হবে, অনেকটা এরকম হবে, এরকম। বুঝতে পারছি? ওকে, গ্রাফটা দেখতে এই যে সাদা যে গ্রাফটা আছে এরকম দেখতে হবে। কার গ্রাফ? বেগ আর সময়ের গ্রাফ বা বেগের গ্রাফটা। পরে বলছে আমাদের অতিক্রান্ত দূরত্বের গ্রাফ এঁকে দেখাও। আচ্ছা ফাইন, দূরত্বের গ্রাফ এঁকে দেখাই কি হয়েছে। দূরত্বের গ্রাফ, সো দূরত্বের গ্রাফ যদি আমি আঁকতে যাই, দূরত্বের গ্রাফ আঁকতে গেলে আমি এক্স অক্ষ বরাবর সেম ভাবে সময় দিব, আর ওয়াই অক্ষ বরাবর আমি দূরত্ব দিব। দূরত্ব বা অতিক্রান্ত দূরত্ব বা সরণ দিতে পারি, অবশ্যই মিটার এককে হবে। আর এখানে হচ্ছে আমাদের সময় যেটা আছে এটা সেকেন্ডে দিলাম, 5, 10, 15 আর 10 হচ্ছে আমাদের 20। আচ্ছা, এখন কথা হচ্ছে ভাইয়া, কোনো সমস্যা নেই, দূরত্বটা দেখো তো বের করে ফেলছে অলরেডি। S1 হচ্ছে আমাদের 100 মিটার, কতটুকু সময়, প্রথম 10 সেকেন্ডে 100 মিটার, 1000, সরি S1 হচ্ছে আমাদের 1000 মিটার, প্রথম 10 সেকেন্ডে আমাদের 1000 মিটার চলে গেছে। তারপর দেওয়া আছে আমাদের 2000 মিটার, পরের 10 সেকেন্ডে আমাদের 2000 মিটার চলে গেছে। তাহলে আমি যদি বলি প্রথম 10 সেকেন্ডে আমাদের কত গেছে, আমি নাম দিয়ে দিই এখানে। এখানে হচ্ছে আমাদের 1000 মিটার, পরে হচ্ছে আমাদের 2000 মিটার, ওটা হচ্ছে আমাদের 3000 মিটার, তাই তো?
সো সময়ের সাথে আমাদের গ্রাফটা কি হয়েছে, প্রথমে 10 সেকেন্ডে আমাদের গ্রাফটা গেছে এরকম, প্রথম 10 সেকেন্ডে আমাদের গ্রাফটা গেছে এরকম, এখান থেকে এই পর্যন্ত গেছে। পরের 10 সেকেন্ডে কিন্তু গ্রাফটা গেছে হচ্ছে সাম কাইন্ড অফ তোমার আরো 2000 মিটার গেছে, এক্সট্রা আরো 2000 মিটার গেছে, নট 1000 প্লাস 1000, নট 1000 প্লাস 1000, 1000-এর পরে এক্সট্রা আরো 2000 গেছে, টোটাল 3000। তারপরে এই পোর্শনটা হতে গ্রাফটা আমার ড্রাস্টিক্যালি গ্রো করে এখানে আসছে। এইটা হচ্ছে আমার মেইন গ্রাফটা, এটা হচ্ছে আমার মেইন গ্রাফটা। প্রথমে কিন্তু এভাবে স্ট্রেট যাচ্ছিল, পরে গেটা বাড়ছে আবার স্ট্রেট হয়ে দিকে। তার মানে প্রথমে এমন এমন গেছিল, তারপর আবার এদিকে এরকম ভাবে গেছে, এলিভেটেড হয়েছে। সো আলটিমেটলি এটা হচ্ছে আমাদের যে ই নাম্বার কোশ্চেনটা আছে এটার অ্যান্সার। সো সবাই আশা করি অ্যান্সারটা পেয়ে গেছো। সো এরই থ্রুতে আমাদের এই টপিকটুকু কাভার হয়ে গেছে, অ্যান্ড আমরা একটা ব্রেক নিচ্ছি, নেক্সট ক্লাসে আমরা পরবর্তী জিনিস নিয়ে আলোচনা করব। সো ঠিক আছে, থ্যাংক ইউ সবাইকে, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম সবাইকে, দিস ইজ শাহাদাত। সো আমাদের চ্যাপ্টার 3 বল, এই চ্যাপ্টারের যে সেকেন্ড পোর্শনটা আছে এটাতে আজকে ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। সো চলো আমরা হচ্ছে টপিকগুলো আছে দেখে নিই, যে বস্তুর গতির উপর বলের প্রভাব, নিউটনীয় দ্বিতীয় গতিসূত্র। সো এইখানে আমরা এটার যে একটা প্রবলেম ছিল এটা সলভ করে ফেলছি গত ক্লাসে। সো এই ক্লাসটাতে আমরা আরেকটা প্রবলেম আছে এটা সলভ করে ফেলবো। সো চলো দেখি, এখানে বলা আছে স্থির অবস্থা থেকে শুরু করে, স্থির অবস্থা বলা মানে হচ্ছে এখানে আমাদের আদিবেগটা 0 দেওয়া আছে। ওকে, 10 সেকেন্ডে একটি বস্তু, 10 সেকেন্ড সময়, 10 সেকেন্ডে একটি বস্তু, টাইম দেওয়া আছে 10 সেকেন্ড, 100 মিটার দূরত্ব অতিক্রম করে। সো এখানে টোটাল দূরত্ব হচ্ছে 100 মিটার, অ্যান্ড 20 নিউটন বল দিতে হয়েছে। এফ এর পরিমাণ হচ্ছে আমাদের 20 নিউটন। বস্তুটির ভর কত, ভর জানতে চাওয়া হয়েছে, এম এর ভ্যালু কত এটা জানতে চাওয়া হয়েছে। সো দেখি আমাদের কি কি ইনফরমেশন দেওয়া আছে, এগুলোর বেসে বের করতে পারি কিনা। সো আমরা জানি যেহেতু বল দেওয়া আছে আমাদের ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে, এফ ইকুয়াল টু হচ্ছে এম এ। সো এফ ইকুয়াল টু যদি এম এ হয়, আমাদের এইখান থেকে মেইনলি বের করতে হবে হচ্ছে এম এর ভ্যালুটা। সো এম ইকুয়াল টু আমি বলতে পারি এফ বাই এ, এটা নিয়ে তো কারো কোনো কনফিউশন নাই। এফ এর ভ্যালু বলা আছে 20 নিউটন, আমার বের করতে হবে এর ভ্যালুটা। সো দেখো, আমি যদি এ বের করতে চাই, এ যদি আমি বের করতে চাই আমার কি করতে হয়, এ যদি আমি বের করতে চাই আমার কিন্তু ইউ আছে, ভি নাই, ইউ আছে, ভি নাই, এস আছে, টি আছে। তাহলে এর সম্বলিত আমাদের যে একটা টার্ম আছে এটা হচ্ছে এরকম, এস ইজ ইকুয়াল টু হচ্ছে ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার, তাই তো? যেখানে আদিবেগ ছিল 0, আমি ভ্যালুটা বসায় দিই। এস এর ভ্যালু দেওয়া আছে আমাদের 100 মিটার, আদিবেগ ছিল 0, 0 ইন্টু টি, সো 0 আসবে। হাফ এর ভ্যালু আমি জানি না, বের করব, টি স্কোয়ার, টাইম দেওয়া আছে হচ্ছে আমাদের 10 সেকেন্ড, সো 10 স্কোয়ার। সো আমাদের আলটিমেটলি এখানে অ্যান্সার চলে আসে হচ্ছে 100 দেওয়া আছে, এই টোটালটা 0 চলে আসবে, অ্যান্ড এখানে থাকবে শুধু হচ্ছে 100 ইন্টু 2 ডিভাইডেড 100 বা 10 স্কোয়ার বলতে পারি, এটা হচ্ছে এর ভ্যালু। সো 10 স্কোয়ার মানে 100, আর উপর 100 আছে, কাটা চলে যায়, এর ভ্যালু চলে আসে হচ্ছে আমাদের 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এর ভ্যালুটা হচ্ছে আমরা এখানে বসাই দিব। সো এম এর ভ্যালু দেওয়া আছে, এম এর ভ্যালু বের করতে হবে আমাদের, এফ এর ভ্যালু দেওয়া আছে 20 নিউটন, এর ভ্যালু দেওয়া আছে হচ্ছে আমাদের 2 মিটার পার সেকেন্ড। সো এম এর ভ্যালু আলটিমেটলি আমাদের চলে আসবে হচ্ছে 10 কেজি। সো আমাদের ভরটা হচ্ছে বস্তুর 10 কেজি। সো এটা হচ্ছে আমাদের অ্যান্সার, আশা করি বুঝতে পারছি সবাই। সো আমরা আমাদের নেক্সট টপিকে চলে যাই বা নেক্সট স্লাইডে চলে যাই। এখানে বলা আছে মহাকর্ষ বল। বলছিলাম যে মহাকর্ষ বল হচ্ছে একটি মৌলিক বল, সবচেয়ে দুর্বলতম বল। সো মহাকর্ষ বল সম্পর্কে আমরা একটু ডিটেলস জানার ট্রাই করি, যে মহাকর্ষ বলটা আসলে কি মিন করে, কি রিলেটেড প্রবলেম মহাকর্ষ বল থেকে থাকতে পারে, ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনটা কি। সো নিউটন মহাকর্ষ বলের একটি সংজ্ঞা দিয়েছেন, সংজ্ঞাটা হচ্ছে এরকম, মহাবিশ্বের যে কোনো দুটি বস্তুকণা, মহাবিশ্বের যে কোনো দুটি বস্তুকণা, আমি ধরি এটা একটা বস্তু আছে এম বস্তু, M1 নাম দিলাম, মহাবিশ্বের যে কোনো দুটি বস্তু, এটাকে আমি নাম দিলাম হচ্ছে M2। মহাবিশ্বের যে কোনো দুটি বস্তু একটি আরেকটিকে আকর্ষণ করে, একটি আরেকটিকে আকর্ষণ করে, এই আকর্ষণ বলের মান বস্তু কণাদের ভরের গুণফলের সমানুপাতিক। আকর্ষণ বলের মান মানে এফ, এই আকর্ষণ বলের মান বস্তু কণাদের ভরের গুণফলের সমানুপাতিক M1 ইন্টু M2, এবং এদের মধ্যবর্তী যে দূরত্ব আছে ডি দূরত্ব বলি আমি,
অনেক সময় আর দিয়েও ডিফাইন করি। সো আমি আর দূরত্ব বলি, আর দূরত্ব বলতে পারি, ডি দূরত্ব বলতে পারি। সাপোজ আমি আর দূরত্ব বললাম। সো এখানে আমাদের দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। আমি আবার বলি, নিউটন যেই মহাকর্ষের সূত্রটা দিয়েছেন সেটাতে বলা আছে মহাবিশ্বের যে কোনো দুটি বস্তুকণা একটি অপরটিকে আকর্ষণ করে। এই আকর্ষণ বলের মান বস্তুকণাদের ভরের গুণফলের সমানুপাতিক এবং এদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, এবং এই বল বস্তুকণাদের সংযোজক সরলরেখা বরাবর ক্রিয়া করে, একদম সোজাসুজি ক্রিয়া করবে। ঠিক আছে, এটা বলা আছে। সো এই কারণে দেখো সমানুপাতিক চিহ্ন যেহেতু আছে, আমি এটাকে সমানুপাতিক চিহ্ন যদি আমি তুলে দিতে চাই, আমি অবশ্যই এখানে লিখব এফ ইজ ইকুয়াল টু হচ্ছে জি ইন্টু m1 ইন্টু m2 ডিভাইডেড ডি স্কোয়ার। তাহলে ভাই জিটা কি? সমানুপাতিক ধ্রুবক, যেটাকে এক কথায় মহাকর্ষ প্রবলেমের জন্য যেহেতু লিখতেছি বলা যায় হচ্ছে মহাকর্ষীয় ধ্রুবক। মহাকর্ষীয় ধ্রুবক। ওকে, এখন কথা হচ্ছে, ঠিক আছে, মহাকর্ষীয় ধ্রুবক। মহাকর্ষীয় ধ্রুবকটা কিন্তু সব জায়গায় কনস্ট্যান্ট। এই মহাবিশ্বের যে কোনো জায়গায় মহাকর্ষীয় ধ্রুবকের মানটা হচ্ছে কনস্ট্যান্ট বা ফিক্স, যেটার মান হচ্ছে আমাদের g is equal to 6.673 into 10 to the power minus 11 নিউটন মিটার স্কয়ার পার কেজি স্কয়ার। ঠিক আছে, পার কেজি স্কয়ার। সো এটা হচ্ছে আমাদের যেই মহাকর্ষীয় ধ্রুবক আছে এটার মান। সো এর উপর বেস করে আমরা বলতে পারি যে আমাদের যে কোনো দুটি বস্তুকণা একটি আরেকটিকে যে বলে আকর্ষণ করবে, আকর্ষণ বলে মানটা হবে তাদের ভরের গুণফল ডিভাইডেড তাদের মধ্যবর্তী দূরত্বের বর্গের যে ভ্যালু আছে তাদের ডিভাইড করে দিলে আমি পেয়ে যাব হচ্ছে আমার এফ এর ভ্যালুটা। আচ্ছা, এখন মহাকর্ষ বল যে ব্যাপারটা আমি বুঝতে পারলাম, অভিকর্ষ বল এর পাশাপাশি চলে আসে। অভিকর্ষ বল জিনিসটা কি? অভিকর্ষ বল জিনিসটা কি বা অভিকর্ষীয় বল জিনিসটা কি? অভিকর্ষীয় বল জিনিসটা হচ্ছে, ধরো মহাবিশ্বের যে কোনো দুটি বস্তু যার মধ্যে একটি পৃথিবী, দুটি বস্তুর মধ্যে একটি যদি পৃথিবী হয় তাহলে এই ধরনের মহাকর্ষীয় বলকে বলা হচ্ছে অভিকর্ষীয় বল বা অভিকর্ষজ বল। সো অভিকর্ষীয় বলের কারণে আমরা কি পাই? অভিকর্ষজ ত্বরণ পাই। সো ধরো খেয়াল করি আমি যে মহাবিশ্বের যে বস্তুটা আছে এফ ইজ ইকুয়াল টু হচ্ছে জি ইন্টু এম আর একটা স্মল এম। এম হচ্ছে পৃথিবী, পৃথিবীর ভর, আর স্মল এম হচ্ছে অন্য একটি বস্তু। আর এখানে হচ্ছে আমাদের ডিসটেন্স যেটা আছে, দূরত্ব। পৃথিবীর পৃষ্ঠে একটা বস্তু থাকলে পৃথিবীর কেন্দ্র থেকে ওই পৃষ্ঠের যে বস্তু আছে তার দূরত্বটা হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধের সমান, আর হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ, দূরত্বটা হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধের সমান হবে। ওকে, সো এটা হচ্ছে আমাদের ফোর্স বা এফ বা ফোর্সের ভ্যালু বা মহাকর্ষীয় বলের ভ্যালু। এখন কথা হচ্ছে ভাইয়া, এখান থেকে কিন্তু আমার মহাকর্ষীয় ত্বরণের মানটা বের করা যায় বা অভিকর্ষীয় ত্বরণের মানটা বের করে, যেটা হচ্ছে আমাদের স্মল জি, নট ক্যাপিটাল জি। এটা হচ্ছে মহাকর্ষীয় ধ্রুবক, স্মল জি বের করা যায়। এটা হচ্ছে আমাদের অভিকর্ষ ত্বরণ। এটা কিভাবে বের করব? আমরা জানি পৃথিবী যে কোনো বস্তুকে অভিকর্ষ ত্বরণে আকর্ষণ করে। সো যেহেতু আকর্ষণ বল, এটাকে আমি লিখতে পারি না এভাবে যে আমাদের এফ ইজ ইকুয়াল টু হচ্ছে এম জি, বস্তুর ভর মানে বস্তুর ওজন এই বলে আকর্ষণ করবে যেহেতু সারফেসে আছে বা পৃষ্ঠে আছে, স্মল এম ডিভাইডেড আর স্কয়ার। সো আমি একটা কাজ করতে পারি, দুইটা এম কাটতে পারি বোথ সাইড থেকে। তাহলে জির ভ্যালুটা আমি বলতে পারি হচ্ছে ক্যাপিটাল জি উপরে ক্যাপিটাল এম ডিভাইডেড আর স্কয়ার। আমি একটু বলে দেই, পৃথিবীর যে ভরটা আছে এটাকে কনসিডার করা হয় হচ্ছে 6 ইন্টু 10 টু দি পাওয়ার 24 কেজি, আর পৃথিবীর যে ব্যাসার্ধ আছে এটাকে কনসিডার করা হয় হচ্ছে 6.4 ইন্টু 10 টু দি পাওয়ার 6 মিটার। ঠিক আছে, সো ভ্যালুগুলো যদি বসায় দেয়, জি এর একটা ভ্যালু পাবো আমি অ্যাপ্রক্সিমেটলি 9.81 বা 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা হচ্ছে আমাদের অভিকর্ষ ত্বরণের একটি মান। বুঝতে পারছি? সো এরই থ্রুতে আমরা বুঝতে পারলাম পৃথিবীর পৃষ্ঠে যে জি এর মানটা অ্যাক্ট করে বা জি এর মানটা কাজ করে ওটা হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, যেটার ভ্যালু নিয়ে আমরা আগেও কাজ করে আসছি। ওকে,
সো চলো আমরা নেক্সট যেই টপিকটা আছে বা নেক্সট যেই বিষয়টা আছে এটাতে চলে যাই। বলা আছে প্রশ্নে যে একটি স্পেস স্টেশনের উচ্চতা পৃথিবী পৃষ্ঠ থেকে আনুমানিক 100 কিলোমিটার, সেখানে জি এর মান কত? ফাইন, একটা মজার বিষয় বলি, সেটা হচ্ছে জি ইজ ইকুয়াল টু, আমি দেখছি যদি পৃথিবীর পৃষ্ঠে থাকে এটা হবে হচ্ছে জিএম ডিভাইডেড আর স্কয়ার। পৃথিবী পৃষ্ঠে, পৃথিবী পৃষ্ঠে আর হচ্ছে একটা উচ্চতায়, পৃষ্ঠ থেকে একটা উচ্চতায় যদি থাকে, জিএইচ নাম দিয়ে আমি, একটা হাইটে যেহেতু আছে, জিএইচ এর ভ্যালুটা হচ্ছে আমাদের জিএম ডিভাইডেড আর প্লাস এইচ স্কয়ার। নিচে হবে দুটির মধ্যবর্তী দূরত্ব। একটা উচ্চতায় থাকলে কি পৃথিবীর কেন্দ্র থেকে পৃষ্ঠ পর্যন্ত উচ্চতায় উঠতে হবে, পাশাপাশি পৃষ্ঠ থেকে একটা সার্টেন উচ্চতায় উঠতে হবে, তাহলে আলটিমেটলি টোটাল যে দূরত্বটা আছে এটা হবে হচ্ছে আমাদের এই আর প্লাস এইচ স্কয়ার। ওকে, আচ্ছা। সো বলা আছে স্পেস স্টেশন উচ্চতা পৃথিবী পৃষ্ঠ থেকে আনুমানিক 100 কিলোমিটার, সেখানে জি এর মান কত হবে? সো যেহেতু উচ্চতায় বলছে, আমি জি এর মানটা বসাইতে পারি। জি এইচ সেটা হবে হচ্ছে জি এর মান 6.673 ইন্টু 10⁻⁻11, যেটা মহাকর্ষীয় ধ্রুবকের মান। পৃথিবীর যে আমাদের এম এর ভ্যালুটা আছে এটা হচ্ছে 6 ইন্টু 10⁻24 কেজি। নিচে আমাদের রেডিয়াস বা ব্যাসার্ধের কথাটা বলা আছে, পৃথিবীর ব্যাসার্ধ হচ্ছে 6.4 ইন্টু 10⁻6 মিটার প্লাস 100 কিলোমিটার। 100 কিলোমিটার মানে হচ্ছে আমাদের 100 ইন্টু 10⁻³ মিটার, তাই তো? 100 10⁻³ মিটার। সো পুরোটাকে আমি কি করব, হোল স্কয়ার দিয়ে দিব। পুরোটাকে হোল স্কয়ার দিয়ে দিলে আমি কি পেয়ে যাচ্ছি, আমি আমাদের একটা উচ্চতায় জি এর মান পেয়ে যাচ্ছি। সো জি এইচ এর ভ্যালুটা কত পাই? আমি যদি একটু ক্যালকুলেটরটা ইউজ করে থাকি আমি দেখতে পারবো আমাদের অ্যান্সারটা চলে আসে হচ্ছে 6.673 ইন্টু 10⁻⁻11 ইন্টু 6 ইন্টু 10⁻24 ডিভাইডেড হচ্ছে আমাদের 6.4 ইন্টু 10⁻6 প্লাস 100 ইন্টু 10⁻³ স্কয়ার। 9.47 চলে আসে। 9.47 মিটার পার সেকেন্ড স্কয়ার হচ্ছে একটা উচ্চতায় বা 100 কিলোমিটার উচ্চতায় একটি স্পেস স্টেশনে জি এর মান, কার্যকর জি এর মান। একটু ভেরিফাই করে নিই। হ্যাঁ, 9.49, আমি এক্সাক্ট ভ্যালু নিচে দেখে 9.47 সামথিং কিছু একটা আসছে। সো এটা হচ্ছে আমাদের আলটিমেট অ্যান্সার। সো আশা করি বুঝতে পারছি। সো এই টাইপের প্রবলেম যদি একটা উচ্চতায় বলা থাকে যে একটা উচ্চতায় আমাদের অভিকর্ষ ত্বরণের মান কত হবে, তখন আমরা আর প্লাস এইচ স্কয়ার বসাবো নিচে। পৃথিবীর কেন্দ্র থেকে টোটাল কতটুকু হাইট, ব্যাসার্ধ পরিমাণ হাইট পৃথিবীর প্লাস উপর একটা যে উচ্চতা আছে দুইটা যোগ করে হোল স্কয়ার করে দিব। ওকে, সো আমরা নেক্সট প্রবলেমে চলে যাই। আমাদের দেখো এই প্রবলেমটা হচ্ছে তোমাদের বইতে আছে। সো এটা কোনো কারণে মিস হয়ে গেছিল, সো আমি এটা লিখে দিছি। দেখো স্লাইডে এখানে একটা কথা বলা আছে, এম ভরের একটি বস্তু আছে। এই বস্তুটা হচ্ছে আমাদের এম ভরের একটি বস্তু। সো এম ভরের এই বস্তুটির উপরে কত বল কাজ করছে? আচ্ছা, আমি যদি একটু বলি যে এম ভরের যে বস্তুটি আছে এই বস্তুটির উপরে কত বল কাজ করছে বুঝাইতে যদি আমি একটা কথা বলি, যে টেবিল যেটা আছে, ধরো এটা একটা টেবিল আছে, এটা একটা টেবিল আছে, ধরো এটা একটা টেবিল আছে। সো এই টেবিলের উপরে বস্তু আছে একটা এম ভরের বস্তু, এর দুই পাশে দুইটা পুলি দিয়ে দুইটা বস্তু ঝুলাই দেওয়া হয়েছে। একটা ওজন হচ্ছে 10 কেজি, একটা ওজন হচ্ছে 5 কেজি। তো 10 কেজি ওজনের যে বস্তুটা আছে এটা হচ্ছে নিচের দিকে কাজ করতেছে। 5 কেজি ওজনের বস্তুটা আছে এটা নিচের দিকে কাজ করতেছে। সো বলো তো ভাইয়া, যার ভর বেশি অবশ্যই তার ওজন বেশি, তাই তো? যার ভর বেশি তার ওজন বেশি, যার ওজন বেশি সে তো বেশি বলে নিজেকে নিচের দিকে টানবে, বা পৃথিবী ওই বস্তুটাকে বেশি বলে নিচের দিকে আকর্ষণ করবে, নিজের দিকে আকর্ষণ করবে। তাহলে অবশ্যই এই পুলিটা কোনো একটা কারণে বাম দিকে মুভ করার কথা না, তো বেসিক জিনিস বাম দিকে আসার কথা, এটা একটু উপর দিকে উঠে যাওয়ার কথা, তাই তো? এরকমই তো হওয়ার কথা। তাহলে খেয়াল করি, আমি যদি এইখানে 10 কেজি ভরের বস্তুটির জন্য
একটা ওয়েট পাই বা একটা ওজন পাই, এই ওজনের একটা অংশ কিন্তু আমার 5 কেজি যে ভরের বস্তু আছে এটাকে তুলতে ব্যয় হয়ে যাবে। এইটুকু তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে কিনা একটু ভেবে দেখো, বুঝতে পারছো কিনা? যে 10 কেজি ভরের একটি বস্তু যেই পরিমাণ ওজন দিচ্ছে, যেই পরিমাণ ওজনে পৃথিবী 10 কেজি ভরের বস্তুটিকে আকর্ষণ করতেছে, 5 কেজি ভরের বস্তুকে সেম পরিমাণ বলে আকর্ষণ করতেছে, কিন্তু দুইটা একটা আরেকটার সাথে পুলি দিয়ে কানেক্টেড। সো পুলি দিয়ে কানেক্টেড হওয়ার কারণে কি হয়েছে, আমি যে পরিমাণ বলের দিকে আকর্ষণ ফিল করব, আমার সাথে যদি কেউ কানেক্টেড থাকে তাকে আমি উঠায় নিয়ে আসতেছি এই পাশ থেকে। তার মানে এই বস্তুর যে পরিমাণ ওজন আছে, আমি এর নাম দিই দ্বিতীয় বস্তু, যে W2, এটার নাম দিয়ে হচ্ছে আমি প্রথম বস্তু W1 নাম দিলাম। সো ওর যে ওজনটা আছে এই ওজন থেকে এই পরিমাণ ওজন ক্যান্সেল আউট হয়ে যাবে না? নেট ওজন তাহলে কত হবে? নেট কে পরিমাণ ফোর্স, এফ নেট, নেট ফোর্সটা হবে হচ্ছে আমাদের একটার ওজন বড়টার ওজন থেকে ছোটটার ওজন বিয়োগ, তাহলে আমাদের এই পরিমাণ ওজন আর কি কাজ করবে বা এই পরিমাণ ফোর্স কাজ করবে। তাহলে হচ্ছে 10 বা ওয়েট হচ্ছে আমাদের mg, সো mg মাইনাস হচ্ছে আমাদের m1g মাইনাস m2g। সো ক্যালকুলেট করলে জিটা যদি আমি কমন নিয়ে নেই, m1 মাইনাস m2, জির ভ্যালু হচ্ছে 9.8, m1 এর ভ্যালু হচ্ছে আমাদের 10 কেজি, এটা হচ্ছে 5 কেজি, 10 মাইনাস 5 করলে আসে হচ্ছে আমাদের 5, সো 5 ইন্টু 9.8, সো আমাদের অ্যান্সারটা চলে আসে হচ্ছে 49 নিউটন। আচ্ছা ফাইন, ভালো কথা। 49 নিউটন ওজন কার উপর কাজ করবে? এম ভরের বস্তুর উপর কাজ করবে, তাই তো? এখন কথা হচ্ছে ভাইয়া, এম ভরের বস্তুর নিজেরও তো একটা ওজন ছিল, যে নিচের দিকে অ্যাক্ট করতেছে। সো এম ভরের বস্তুর কিন্তু নিচের দিকে যে ওজন ছিল এটার কিন্তু উপর দিকে একটা প্রতিক্রিয়া বল অলরেডি কাজ করতেছে, কারণ টেবিল যেটা আছে নর্মালি, এটা আমরা নিউটনের তৃতীয় সূত্র থেকে পাবো, যে আমি যে পরিমাণ বল দিচ্ছি প্রতিক্রিয়া বল স্বরূপ ওই পরিমাণ বলই পাচ্ছি। সো আলটিমেটলি এর ওজনটা কিন্তু টেবিলটা ক্যান্সেল আউট করে দিচ্ছে। এটার উপর যে পরিমাণ বলটা কাজ করবে তা হচ্ছে এই W1 আর W2 এর নেট ফোর্স, বা দুইটার নেট বল, বা দুইটার সামেশন, বা দুইটার হচ্ছে ডিরেকশনের সামেশন সহ যেটা আমরা পাবো ভ্যালুটা। সো ওই পরিমাণ বল কাজ করবে, তাহলে আমি বলতে পারি যে এম ভরের বস্তুর উপর কাজ করবে হচ্ছে 49 নিউটন। ক্লিয়ার? বুঝতে পারছি। আর এইখানে এম ভরের ওজন আর প্রতিক্রিয়ার দরুন এটা ক্যান্সেল আউট হয়ে যাবে, টোটাল অ্যাক্ট হবে হচ্ছে আমাদের এই যে 10 কেজি পুলির আপ ডাউনের কারণে। ওকে, সো এরই থ্রুতে আমরা এই প্রবলেমটা সলভ করে ফেললাম। সো চলো আমরা আমাদের নেক্সট টপিকে চলে যাই। নেক্সটে বলা হচ্ছে নিউটনের তৃতীয় গতিসূত্র। খুবই সিম্পল একটা জিনিস, প্রত্যেক ক্রিয়ারই সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে। তার মানে তুমি তোমার ফ্রেন্ডকে যদি একটা ঘুষি দাও, ফিডব্যাক স্বরূপ ও তোমাকে একটা ঘুষি দিবে, তাই না? জিনিসটা আসলে এমন না, জিনিসটা হচ্ছে এমন, এরকম একটা বিষয়, তুমি কোনো একটা বস্তুর উপর যে পরিমাণ ফোর্স দিবা তুমি ওই পরিমাণ ফোর্স ফিল করবা। ধরো নর্মালি তুমি একটা টেবিলকে ধাক্কা দিচ্ছ, সো ধাক্কা দেওয়ার কারণে কি হচ্ছে, তোমার হাতেও তুমি একটা ব্যথা বা একটা প্রেশার ফিল করবা। টেবিল যে পরিমাণ প্রেশারে বা যে পরিমাণ ফোর্সের সামনে আগে যাবে, তুমি তোমার হাতেও সেম পরিমাণ ফোর্স বা সেম পরিমাণ প্রেশার ফিল করবা। দ্যাট মিনস নিউটনের তৃতীয় সূত্র বলে হচ্ছে প্রত্যেক ক্রিয়ারই সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। দ্যাট মিনস F1 ফোর্স দিলে তুমি F2 ফোর্সটা পাবা সমান ফোর্সই বাট বিপরীত ডিরেকশনে। তাই তো, এই কথাটাই বলা আছে। এখন দেখো একটা বিষয়, সেটা হচ্ছে এইটার কাজ কোন জায়গায়? নিউটনের গতির যে তৃতীয় সূত্র, এটার কাজ কোন জায়গায়? এটার কাজটা হচ্ছে আমরা রিয়েল লাইফে সবসময় দেখতে পাই, এই যে আমি হাঁটতেছি, মুভ করতেছি তোমাদেরকে লেকচারটা বোঝানোর জন্য। সো আমি যে হাঁটতেছি, আমার পা যেই পরিমাণ ফোর্স ফ্লোরে দিচ্ছে, ফ্লোরও সেম পরিমাণ ফোর্স আমার পায়ে দিচ্ছে, ঠিক আছে? সো আমার পায়েও আমি প্রেশার ফিল করতেছি। সো এইটাকেই হচ্ছে বলা হয় নিউটনের তৃতীয় গতিসূত্রের একটি ব্যবহার। সো যে কোনো গতিশক্তি তোমার হচ্ছে যে নিউটনের গতিসূত্র, যে কোনো গতিসূত্র মানুষ মনে রাখতে পারুক আর না পারুক, কিন্তু তৃতীয় গতিসূত্র সবাই খুব ভালো মতো মনে রাখতে পারে। খুব ভালো মতো মনে রাখতে পারে, কারণ প্রত্যেক ক্রিয়ারই সমান বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে। এটা নিয়ে অনেক মজার এক্সপেরিমেন্ট করা যায়, মজার কাহিনী
বলা যায়। সো চলো আমরা একটু এটা সম্পর্কে বিস্তারিত সামনে জানি, অ্যাপ্লিকেশনটা কোন কোন জায়গায় আছে। সো দেখো, এই যে প্রশ্নটা আছে, এই প্রশ্নটাতে বলা আছে, ধরো তুমি সম্পূর্ণ ঘর্ষণহীন একটা সমতলে দাঁড়িয়ে আছো। ঘর্ষণহীন কেন বললো? ঘর্ষণহীন বলার একটা রিজন হচ্ছে তুমি হাঁটতেছো, হাঁটার কারণে তুমি যে পরিমাণ ফোর্স দিবা, ফোর্সের একটা পোর্শন কিন্তু ঘর্ষণওয়ালা মেঝেও খেয়ে নেয়, বা খেয়ে নেয় আমি বলি, ঠিক আছে, বলা ঠিক না যদিও, যে ঘর্ষণহীন মেঝের মধ্যেও কিছু পরিমাণ ফোর্সটা আমার ব্যয় হয়ে যায় বা স্প্লিট হয়ে যায় বা ওটা ব্যয় করে দেয়। এখন ঘর্ষণহীন বলার কারণ হচ্ছে তোমার ফোর্সের পুরাটাই তুমি অন্য একটা কাজে কনভার্ট করতে পারতেছো, তোমার ঘর্ষণে কোনো কিছু ব্যয় হচ্ছে না। সো 50 কেজি ওজন, আই রিপিট, ওজন 50 কেজি বলছে। ওজনের একক কখনো কেজি হয় না, ওজনের একক হচ্ছে আমাদের কিসে? ওজনের একক হচ্ছে আমাদের নিউটনে। সো এটা হচ্ছে আমাদের ভর দেওয়া আছে, এক কথায় বলতে গেলে এম ভর দেওয়া আছে। আচ্ছা, তোমার সামনে 100 কেজি ভরের একটি পাথর, তোমার সামনে 100 কেজি ভরের একটি পাথরও দেওয়া আছে। আচ্ছা, সেটাকে আমি পাথর, যেহেতু পাথর একটু বড় সাইজের, সো ক্যাপিটাল এম নাম দিলাম। তুমি ঠিক করলে তুমি পাথরটাকে খুব দ্রুত 50 নিউটন বল দিয়ে ধাক্কা দিবা। 50 নিউটন বল দিয়ে তুমি ধাক্কা দিবা, এটা হচ্ছে এফ পরিমাণ ফোর্স তুমি দিবা এক মাথা থেকে আরেক মাথায় নিয়ে যাওয়ার জন্য। 10 সেকেন্ড পর পাথরটির বেগ কত হবে? বুঝো ব্যাপারটা, এটা একটা কোশ্চেন, এন্ড এটা পরের কোশ্চেন, পরেরটুকু আমরা দেখতেছি। এটা যে বি ডিনোট করা যেত ভালো হইতো, বি এটা ধরো। আচ্ছা, 10 সেকেন্ড পর পাথরটির বেগ কত হবে? ফাইন। সো আমার ওজন 50 কেজি, আমার ওজন 50 কেজি, আমি পাথরকে কি দিচ্ছি? 50 নিউটন পরিমাণ ফোর্স দিচ্ছি। ফোর্স দিয়ে আমি হচ্ছে ধাক্কা দিয়ে এক মাথা থেকে অন্য মাথায় নিয়ে যাচ্ছি খুবই দ্রুত, এটা বলা আছে। সো আমি যদি একটু দেখি, সরি, আমার যে ওজনটা আছে এটা হচ্ছে এম 50 ইন্টু 9.8। সো এম বলা যাবে না, আমি এটাকে বলি ওয়েট 1, W1 বের করব। 490 আসার কথা, 490 নিউটন। আর যে বস্তুটাকে আমি সামনে নিয়ে যাব তারও একটা ওজন আছে, এটা হচ্ছে W2, এটা হচ্ছে আমাদের 100 ইন্টু 9.8, সো 980 নিউটন। আচ্ছা, দুটো জিনিস বের করে নিলাম। খুবই দ্রুত 50 নিউটন বল দিয়ে ধাক্কা দেওয়া হয়েছে। সো 490 নিউটন তোমার ওজন ছিল, ঠিক আছে? সো তুমি যে ধাক্কাটা দিছো, তুমি দিছো হচ্ছে 100 কেজি ভরের একটি পাথরকে ধাক্কা, তাই তো? কত নিউটন বলে? 50 নিউটন বলে তুমি ধাক্কা দিছো। সো 50 নিউটন বলে যদি তুমি ধাক্কা দাও, পাথরটি কি ছিল? কিছু বলা নাই, যেহেতু পাথরটি স্থির ছিল, পাথরটি স্থির ছিল। তাহলে এই পাথর যে ছিল 100 কেজি ভরের একটি পাথর, 50 নিউটন বল দেওয়া হয়েছে, তাহলে আমি ধরে নিই প্রযুক্ত যে বলটা ছিল F1 বা এফ পরিমাণ ফোর্স, F1 ডিনোট করি। এফ ইকুয়ালটা আমি জানি হচ্ছে এম এ, যেটাকে আমি ক্যাপিটাল এম নাম দিই কারণ পাথরটা যেহেতু মুভ করতেছে, ক্যাপিটাল এম এ। F1 ইকুয়াল টু হচ্ছে ক্যাপিটাল এম ইন্টু এ। ফাইন। সো F1 এর আমি যদি নাম দিই এটাকে F1, সো 50 নিউটন বল ছিল, পাথরের ভর ছিল হচ্ছে আমাদের 100 কেজি, আর এর যে ভ্যালু ছিল, এর ভ্যালু আমি বের করবো, সমস্যা নাই। সো 50 ডিভাইডেড 100 ইকুয়াল হচ্ছে এর ভ্যালু, তার মানে এর ভ্যালু হচ্ছে আমাদের 0.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার পরিমাণ আমি ত্বরণ সৃষ্টি করছি। আচ্ছা, সো এক মাথা থেকে অন্য মাথায় নিয়ে যাওয়া হয়েছে ঘর্ষণহীন একটি মেঝের। সো বলছে 10 সেকেন্ড পর পাথরটির বেগ কত হবে, আমি এর ভ্যালু জানি। আগে অবশ্যই তাহলে কোনো বেগ দেওয়া ছিল না, একটু ছোট করে দিই এটাকে, তাহলে আগে অবশ্যই কোনো বেগ দেওয়া ছিল না। 10 সেকেন্ড পর বেগ কত হবে এটা জানতে চাওয়া হয়েছে। সো আমি আদিবেগ যেহেতু কিছু দেওয়া নেই, আমি 0 কনসিডার করে নিচ্ছি আদিবেগ। শেষ বেগটা বের করতে হবে, টাইম কত? 10 সেকেন্ড, এর ভ্যালু দেওয়া আছে। শেষ বেগ বের করার ফর্মুলা হচ্ছে v ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি, যেখানে ইউ এর ভ্যালু হচ্ছে 0, এর ভ্যালু হচ্ছে 0.5 আর টি এর ভ্যালু হচ্ছে 10। সো এখান থেকে অ্যান্সার চলে আসে হচ্ছে আমাদের v এর ভ্যালু 5 মিটার পার সেকেন্ড, এটা হচ্ছে আমাদের এর অ্যান্সার। আশা করি বুঝতে পারছি এটুকু।
একটু ভেরিফাই করে নিই অ্যান্সারটা কত আসছে। হ্যাঁ, এখান থেকে হচ্ছে আমাদের যে ভি এর যে মানটা আছে এখান থেকে আমাদের বের করে ফেলা যায় আলটিমেটলি 5 মিটার পার সেকেন্ড চলে আসছে। আচ্ছা ফাইন, এটা নিয়ে কোনো সমস্যা নেই। এখানে বলা আছে ধরা যাক তুমি 2 সেকেন্ড পাথরটাকে ধাক্কা দিতে পেরেছো, তখন কি হবে? 2 সেকেন্ড ধাক্কা দিতে পারছো তখন কি হবে? তখন হচ্ছে আমি যদি 2 সেকেন্ড ধাক্কা দিতে পারি তখন আমার যে কাহিনীটা ঘটবে সেখানে মেইনলি হচ্ছে একটা ফোর্সের কথা আছে, তাই তো? 2 সেকেন্ড যদি আমি ধাক্কা দিতে পারি তাহলে আলটিমেটলি আমি এখান থেকে দেখতে পারবো আমি যদি 2 সেকেন্ড ধাক্কা দিই, পরের প্রশ্নটা যদি আমি দেখি 2 সেকেন্ড ধাক্কা দিতে পারছি, তার মানে কি আমার ফোর্সটা যেটা অ্যাক্ট করতেছে 2 সেকেন্ড যাবত অ্যাক্ট করতেছে। সো 2 সেকেন্ড যাবত যদি একটা ফোর্স অ্যাক্ট করে তাহলে আমি এর ভ্যালু তো দেওয়া আছে, তখন কি ঘটবে আসলে? তখন আমার ফর্মুলাটা ঘটবে এরকম, ভি ইজ ইকুয়াল টু হচ্ছে ইউ প্লাস এ টি, যেখানে আদি ভেক্টর হচ্ছে আমি 0 কনসিডার করতেছি। ভি ইজ ইকুয়াল টু আসবে হচ্ছে আমাদের 0.5 ইন্টু 2, দ্যাট মিনস ভির ভ্যালু চলে আসে হচ্ছে 1 মিটার পার সেকেন্ড। দেখো এটা হচ্ছে আমাদের পরের পোর্শনটুকুর অ্যান্সার, এটা হচ্ছে আমাদের আগের পোর্শনটুকুর অ্যান্সার, সরি 0.5 ইন্টু 10, হ্যাঁ 5, ঠিক আছে এইটুকু। সো এই হচ্ছে আমাদের আলটিমেট অ্যান্সারটা। আশা করি বুঝতে পারছি। বইতে একটা পোর্শনে ভুল দেওয়া আছে, তোমাদের একটা ব্যক্তি প্রশ্নে দেওয়া আছে হচ্ছে 50 কেজি ওজনের একটি লোক আছে, আর হচ্ছে যেটা ধাক্কা দিচ্ছে ওনার জায়গায় লেখা হচ্ছে 60। সো প্রবলেম একবার 50 দিয়ে করছে, তারপরে কি করছে এটা বুঝতে পারতেছি না। সো আলটিমেটলি হচ্ছে তোমার একটু ঝামেলার আছে। সো এইভাবে যদি সলভ করো তাহলে আশা করি কনসেপ্টটা পুরোটা ক্লিয়ার হয়ে যাবে, কারণ ফিগারের সাথে আমাদের প্রশ্নের সামঞ্জস্যতা নাই। সো এটা একটু খেয়াল করবা যে প্রথমে বলছে 10 সেকেন্ডে পাথরের বেগ কত হবে, আমরা বের করে ফেলছি 10 সেকেন্ডের জন্য, এটা হচ্ছে 10 সেকেন্ডের জন্য, এর অ্যান্সার হচ্ছে এটা এই পোর্শনটুকুতে, আর বি এর অ্যান্সার হচ্ছে আমাদের এই পোর্শনটুকুতে। সো আশা করি বুঝতে পারছি। সো চলো, আমাদের কনফিউশনের মেইন কারণটা হয়েছে এখানে যে ফিগারের সাথে কনফ্লিক্ট হয়ে গেছে। আমরা আমাদের নেক্সট যে টপিকটা সেটা চলে যাই। ওকে, ঘর্ষণ বল। আচ্ছা, ঘর্ষণ বল অনেক ইম্পর্ট্যান্ট একটা বল, কারণ হচ্ছে যদি ঘর্ষণ না থাকতো আমরা নর্মালি রাস্তায় চলাফেরা করতে পারতাম না, আমরা নর্মালি হচ্ছে কোনো কাজ করতে পারতাম না, বোর্ডে লিখতে পারতাম না, হাতে এটা ধরে রাখতে পারতাম না, স্লিপ করে পড়ে যেত। সো ঘর্ষণ খুবই প্রয়োজনীয় একটা জিনিস, আবার ঘর্ষণের কারণে অনেক প্রবলেমও হয়। ঘর্ষণ বল জিনিসটা কি? যখন আমরা নর্মালি কোনো একটা তলে চলাফেরা করি, কোনো একটা তলে চলাফেরা করি, একটা প্লেন আছে ধরো, সাপোজ এখানে একটা প্লেন আছে, সে প্লেনে যখন আমি চলাফেরা করতে যাব, আমরা যে পরিমাণ ফোর্স দিয়ে চলাফেরা করতেছি টোটাল ফোর্সটাকে আমি আমার গতিতে কনভার্ট করতে পারবো না। একটা ফোর্স বা একটা বলের একটা অংশ হচ্ছে আমার এই তলের মধ্যে নষ্ট হবে, তলের মধ্যে বলের একটা অংশ এই তলের মধ্যে কি হয়ে যাবে, নষ্ট হবে বা হারিয়ে যাবে। যদিও শক্তির বিনাশ হয় না বা নষ্ট হয় না, অন্য একটি শক্তিতে রূপান্তরিত হবে, তাপে রূপান্তরিত হয়ে যাবে। তখন এই যে আমার শক্তির যতটুকু আমি ইনপুট দিচ্ছি আমি ততটুকু আউটপুট পাই নাই, একটা প্রবলেম ক্রিয়েট হয়েছে। এই প্রবলেমটা কার জন্য ক্রিয়েট হয়েছে? ঘর্ষণ বলের কারণে ক্রিয়েট হয়েছে। তো দেখবা যেই রাস্তায় ঘর্ষণ যত বেশি ওই রাস্তায় জুতার তলা, তারপর হচ্ছে গাড়ির চাকা অনেক বেশি পরিমাণে ক্ষয় হয়। সো ঘর্ষণ হচ্ছে এমন একটি বল যখন দুটি কঠিন পদার্থ একটির সাথে আরেকটি, একটি তলের সাথে আরেকটি গতিশীল অবস্থায় থাকে বা স্থির অবস্থায় থাকে, দুইটাই হতে পারে, তখন দুটি মাধ্যমের বিভেদ তলে বা দুটি মাধ্যমের যে তলটা আছে এই তলের মধ্যে আমাদের এক ধরনের বিপরীতমুখী প্রতিক্রিয়া দেখা যায়, যেদিকে গতি আছে তার বিপরীতে এক ধরনের প্রতিক্রিয়া দেখা যায়। ঠিক আছে, এই ধরনের বলকে বলা হচ্ছে ঘর্ষণ বল। এখন ঘর্ষণ বলের কয়েকটা প্রকারভেদ আছে, এগুলো সম্পর্কে আমরা জানবো। জাস্ট ফিগারটার জন্য এখানে বুঝাই দিলাম। ঘর্ষণ বলের কয়েকটা প্রকারভেদ আছে। দেখো, ঘর্ষণ বলের প্রকারভেদের মধ্যে আছে হচ্ছে আমাদের স্থিতি ঘর্ষণ, তারপর আছে হচ্ছে আমাদের গতীয় ঘর্ষণ, সেই দুটো নিয়ে একটা আলোচনা করি, তারপরে প্রবাহী এবং হচ্ছে আমাদের আবর্তন ঘর্ষণ নিয়ে আলোচনা করবো। স্থিতি ঘর্ষণ হচ্ছে যে ঘর্ষণের কারণে কোন একটি বস্তু একটা জায়গায় স্থিতিশীল থাকে। যেমন ধরো তুমি একটা রাস্তায় দাঁড়িয়ে আসো, তুমি স্লিপ খেয়ে পড়ে যাচ্ছ না, নর্মালি দাঁড়ায় থাকতে পারতেছো। সো এই ধরনের ঘর্ষণকে বলা হবে আমাদের
স্থিতি ঘর্ষণ। এই ধরনের ঘর্ষণকে বলা হচ্ছে স্থিতি ঘর্ষণ। তার মানে ওই একটি বস্তু চলাফেরা করতেছে না, নর্মাল এক জায়গায় ফিক্স আছে, ওই অবস্থায় বস্তুর সাথে যে সারফেসের যে ঘর্ষণটা আছে ওটা হচ্ছে আমাদের স্থিতি ঘর্ষণ। সেমভাবে গতীয় ঘর্ষণ হচ্ছে তুমি একটি রাস্তায় গাড়ি চালিয়ে যাইতেছো বা দৌড়ায় যাচ্ছ বা সাইকেল চালিয়ে যাচ্ছ, সাইকেল একই নর্মালি। সো যখন সাইকেল চালিয়ে যাচ্ছ তখন তোমার সাইকেলের চাকা চলার কারণে এই যে এখানে সারফেসে একটা ঘর্ষণ তুমি ফিল করবা। তুমি যেই পরিমাণ প্যাডেল দিবা, যেই পরিমাণ সামনে যাওয়ার ট্রাই করবা, ওই পরিমাণ সামনে যাইতে পারবা না। একটা পোর্শন রাস্তার মধ্যে কি ফিল করবে, ফ্রিকশনটা ফিল করবে। কিছু পরিমাণ ঘর্ষণের কারণে তোমার শক্তির একটা অংশ ঘর্ষণে ব্যয় হয়ে যাবে। তখন বুঝতে পারবা যে গতির কারণে গতিকে বাধা দিচ্ছে, গতি যেই দিকে যাচ্ছে ওই চলার পথের বিপরীতে একটা বল কাজ করতেছে, ওই বলটা হচ্ছে আমাদের গতীয় ঘর্ষণ। ক্লিয়ার জিনিসটা? সো গতিশীল বস্তুর উপর যে ঘর্ষণ বলটা কাজ করে ওটা হচ্ছে আমার গতীয় ঘর্ষণ। স্থির বস্তুর উপর যেই ঘর্ষণটা কাজ করে ওটা হচ্ছে আমাদের স্থিতি ঘর্ষণ। আমরা যদি আরেকটু বলি, আমাদের আরো দুই টাইপের ঘর্ষণ আছে। হচ্ছে প্রবাহী ঘর্ষণ আর একটা হচ্ছে আবর্ত ঘর্ষণ। আচ্ছা, প্রবাহী ঘর্ষণ জিনিসটা কি? প্রবাহী ঘর্ষণ হচ্ছে, প্রবাহী মানে কি? প্রবাহী মানে হচ্ছে ফ্লুইড টাইপের জিনিস, তরল পদার্থ হইতে পারে, গ্যাসীয় পদার্থ হইতে পারে। কোন একটি প্রবাহের মধ্যে দিয়ে কোন একটি বস্তু চলাচল করার সময় যে বাধা ফিল করে ওটা হচ্ছে আমার প্রবাহী ঘর্ষণ। হয়তো মুভিতে বা টেলিভিশনে বা কোন একটা কিছুতে হয়তো দেখছো যে প্যারাশুট দিয়ে উপর থেকে প্যারাগ্লাইডিং করতে বা প্যারাসেলিং করতে করতে নিচে নামতেছে, তখন তোমার প্যারাশুটটা অনেক বেশি ফ্রিকশন ফিল করায়, যে বাতাসের মধ্যে দিয়ে যাওয়ার কারণেও এত স্পিডে পড়ার কথা, বাট যখন প্যারাশুটটা খুলে যাচ্ছে এত স্পিডে পড়তেছে না, বাধাটা আমাদের যে গতিটা আছে এটা কমে যাচ্ছে, স্লো হয়ে যাচ্ছে। কার কারণে? প্রবাহী ঘর্ষণের কারণে। ঠিক আছে? সো কোনো একটা প্রবাহের মধ্যে দিয়ে যখন কোনো একটি বস্তু পড়ে তখন তার যে ঘর্ষণ ফিল করে ওটা হচ্ছে আমাদের প্রবাহী ঘর্ষণ। প্রবাহী হচ্ছে দুই ধরনের পদার্থ, এক হইতেছে আমাদের গ্যাসিয়াস পদার্থ হইতে পারে, আর একটা হচ্ছে আমাদের তরল পদার্থ হইতে পারে। ওকে। আর আবর্ত ঘর্ষণ জিনিসটা কি? আবর্ত ঘর্ষণ হচ্ছে, ধরো স্লাইড করে পড়তেছে বা রোটেট করে পড়তেছে। কোন একটি ঢালু রাস্তায় একটি চাকা স্লাইড করে পড়তেছে, গড়ায় গড়ায় পড়তেছে, রোল করে করে যাচ্ছে। এই ধরনের ঘর্ষণকে বলা হচ্ছে আবর্ত ঘর্ষণ। সো এইখানে মেইনলি হচ্ছে আমাদের রোটেশনের কারণে বা আবর্তন করার কারণে একটা ঘর্ষণ ফিল করে। সো এই ঘর্ষণগুলোকে বলা হয় আমাদের আবর্ত ঘর্ষণ। সো এই চার টাইপের ঘর্ষণ নিয়ে আলোচনা আছে। চলো আমরা একটু সামনের দিকে আগাই। ঘর্ষণ বল নিয়ে কথা হয়েছে, গতির উপর ঘর্ষণের প্রভাব এটা নিয়ে যদি একটু বলতে চাই। গতির উপর ঘর্ষণের প্রভাব মানে হচ্ছে কোন একটি বস্তু গতিশীল আছে, ওই গতিশীল বস্তুর অপোজিটে হচ্ছে এক ধরনের ফোর্স ফিল করে। ওই বস্তুর অপোজিটে গতি যেদিকে যাচ্ছে তার অপোজিটে হচ্ছে, ধরো এদিকে বস্তুটি গতিশীল, এদিকে বস্তুটি গতিশীল। সো এই গতিশীলের পথের অপোজিটে বিপরীত দিকে হচ্ছে একটি বল ফিল করে, যেটা হচ্ছে আমাদের ঘর্ষণ বল। সো এই ঘর্ষণ বলটা আমাদের গতির উপর কেমন প্রভাব ফেলে এটা একটু বলি। তুমি অনেক স্পিডে যেতে যাচ্ছ, তুমি অনেক বেশি পরিমাণ ফোর্স দিচ্ছ, কিন্তু অত স্পিডে যেতে পারতেছো না। যেটা আগেও বলছি আমি, কেন যেতে পারতেছো না? কারণ তোমার গতির বিরুদ্ধে একটা ঘর্ষণ আছে। রাস্তা বা তুমি যে সার্ফেসে যাচ্ছ, সার্ফেসটা পরিপূর্ণভাবে মসৃণ না, যার কারণে তুমি এই পরিমাণ গতিশীল হইতে পারতেছো না। তুমি একটা কি ফিল করতেছো? গতির অপোজিটে একটা ফোর্স ফিল করতেছো, যেটা হচ্ছে আমাদের ঘর্ষণ বল। এর কারণে তুমি কি করতে পারতেছো না? ম্যাক্সিমাম গতিতে যাইতে পারতেছো না। এটা একটা বিষয়, নেগেটিভ একটা বিষয় বললাম। পজিটিভ একটা বিষয় হচ্ছে তুমি অনেক স্পিডে যাচ্ছ, সামনে একটা ব্যারিয়ার দেখছো বা একটা বাধা দেখছো, দেখার পরে তোমার কাছে মনে হবে এখন থামানো উচিত। যদি কোনো কারণে ঘর্ষণ না থাকে, বস্তু গতিশীল অবস্থায় যেতে থাকবে। ব্রেক করলে রাস্তার সাথে টায়ারের বা গাড়ির ফ্রিকশনটা হবে না, ঘর্ষণটা হবে না। না হলে কি হবে? অ্যাক্সিডেন্ট বা দুর্ঘটনা ঘটে যাওয়ার পসিবিলিটি থাকবে। সো গতিশীল বস্তুকে থামাতে আমার রাস্তার ঘর্ষণ বলের প্রয়োজন,
বা গতিশীল বস্তুর গতিকে নিয়ন্ত্রণ করতেও আমাদের ঘর্ষণ বল প্রয়োজন, অথবা গতিশীল বস্তুকে স্পিড আপ করতে আমাদের ঘর্ষণ বলের বিরুদ্ধে কাজ করা প্রয়োজন। সো এই জিনিসগুলো হচ্ছে আমাদের এই ঘর্ষণের কারণে ঘটে থাকে। ক্লিয়ার? গতির উপর এইগুলা প্রভাব বিস্তার করে থাকে। অ্যান্ড এরপরে আমাদের বলা আছে ঘর্ষণ বাড়ানো বা কমানো। ঘর্ষণ কিভাবে বাড়াইতে পারে, কিভাবে কমাইতে পারে একটু বলে দিই। ঘর্ষণ বাড়াবা ধরো, আর একটা হচ্ছে ঘর্ষণ কমাবা। নর্মালি দেখতে পারতেছো ঘর্ষণ কিভাবে বাড়াইতে হয়। আমি যদি এক কথায় বলি, চারটা তোমাদেরকে জাস্ট একটু বলে দেই যে আমাদের ঘর্ষণ যদি আমি বাড়াইতে চাই, আমি হচ্ছে সারফেসটাকে খসখসে করে দিব বা অমসৃণ করে দিব। সেমভাবে যদি কমাইতে চাই, সারফেসটাকে মসৃণ করে দিব বা পৃষ্ঠটাকে মসৃণ করে দিব। ঠিক আছে, ফাইন। নেক্সট স্টেপে যদি আমি বলি, আমি কি করব, কোন একটা ফ্লুইড ইউজ করতে পারি, কোন একটা তরল, মোবিল, পিচ্ছিলকারক পদার্থ, ব্যবহার করতে পারি। আর যদি আমি বাড়াইতে চাই ফ্রিকশন, আমার হচ্ছে প্রেসার, চাপ বাড়াই দিতে পারি। দুটি তলের মধ্যে চাপের পরিমাণ আরো বাড়াই দিতে পারি। তারপরে হচ্ছে তরলের ঘনত্ব বাড়াই দিতে পারি। আমি যদি আমি বাড়াই দিই, তাহলে হচ্ছে আমাদের এখানে ঘর্ষণটা বেড়ে যাবে। তারপরে আমাদের হচ্ছে আরো কিছু কথা আছে। সারফেস যদি আমি বাড়াই দিই, ধরো ছোট চাকা, চিকন চাকা, এখানে যে পরিমাণ ফ্রিকশন বা ঘর্ষণ কাজ করবে, চাকা যদি মোটা হয়, ট্রাকের চাকা অনেক বেশি কিন্তু ফ্রিকশন ফোর্স ফিল করে কম্পেয়ার টু সাইকেলের চাকা। সো সাইকেলের চাকায় যে পরিমাণ ঘর্ষণ পাওয়া যায়, ট্রাকের চাকায় তার চেয়ে বেশি ঘর্ষণ পাওয়া যায়। সো পৃষ্ঠতলের আয়তন বা পৃষ্ঠতলের ক্ষেত্রফলটা বের করে দেওয়া যায়। পৃষ্ঠতলের ক্ষেত্রফল যদি বাড়ায় দিতে পারো, তাহলে দেখবা যে আমাদের এই ঘর্ষণটাও বেড়ে যাবে। সেমভাবে আমি যদি পৃষ্ঠতলের ক্ষেত্রফলটা কমায় দিই, আমি যেটাকে এখানে কমায় দিই, তাহলে হচ্ছে আমাদের ঘর্ষণটা কমে যাবে। পাশাপাশি হচ্ছে যদি কাজের পরিমাণটা কমাই দিই, আমি মসৃণ রাখলাম ব্যাপারটা, লুব্রিকেন্ট যেটা আছে এটা আমরা ইউজ করব না। ঠিক আছে, লুব্রিকেন্ট যদি না থাকে, তাহলে হচ্ছে তোমার লুব্রিকেন্ট থাকলে হচ্ছে কমানো যায়। লুব্রিকেন্ট যদি আমি ইউজ না করি, তাহলে ওই ক্ষেত্রে আমাদের বেড়ে যাবে। সো এই টাইপের কিছু কম্প্যারিজন আছে দুইটার মধ্যে, কীভাবে বাড়ানো যায়, কীভাবে কমানো যায়। সো ফ্রিকশন যদি তোমার বাড়ানোর প্রয়োজন পড়ে, তুমি দেখবা যে বাসাবাড়ি যখন টাইলসওয়ালা রুম থাকে, ওইখানে যখন আমরা কোনো সাবান জাতীয় জিনিসপত্র দিয়ে ধুই, তখন দেখবা হাঁটতে গেলে অনেক সময় পিচ্ছিল খাওয়ার একটা ব্যাপার থাকে। বিশেষ করে ওয়াশরুমে যখন আমরা স্লিপারি স্যান্ডেলগুলো পরে যাই, তখন ওইখানে অনেক সময় পানি জমে থাকতে 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 ফ্লোরটা অনেক স্লিপারি হয়ে যায়। স্লিপার পরে যখন আমরা যাই, তখন স্লিপ করে থাকার একটা টেন্ডেন্সি থাকে, অনেকে তো অ্যাক্সিডেন্টও করে ফেলে ওইখানে। সো এটা হচ্ছে একটা বিষয়। সো এটার থ্রুতে আর কি তোমার ফ্রিকশনের পরিমাণটা কমায়, কারণ পিচ্ছিলকারক থাকে ওইখানে, মসৃণ বেশি থাকে। আর হচ্ছে এইখানে ঘর্ষণ বাড়ানোর একটা ওয়ে হচ্ছে আমাদের ফ্রিকশনের পরিমাণটা অনেকটাই তোমার হচ্ছে যে বেড়ে যাবে। কিভাবে? যদি তলটা মসৃণ তোমার হচ্ছে যে হয়, মসৃণ না হয়, পাশাপাশি হচ্ছে তলের মধ্যে কোনো লুব্রিকেন্ট না থাকে, কোনো তরল না থাকে, সো এই ক্ষেত্রে হচ্ছে আমাদের ঘর্ষণের পরিমাণটা বাড়ানো যায়। ওকে, সো আমরা এরপরে যাই, আমাদের লাস্ট যে টপিকটা আছে, বলা আছে ঘর্ষণ একটি প্রয়োজনীয় উপদ্রব। কেন বলা আছে এটা? ঘর্ষণ কেন একটি প্রয়োজনীয় উপদ্রব? উপদ্রব মানে কি? যেটা মানুষকে অনেক বেশি জ্বালায়, নির্যাতন করে, তাই না? সো প্রয়োজনীয় উপদ্রব তার মানে কি? প্রয়োজন কিন্তু প্যারাও দেয়। প্রয়োজন কিন্তু প্যারাও দেয়, তাই না? সাম কাইন্ড অফ, যারা ম্যারিড আছে তারা বলবে ওয়াইফ, যে প্রয়োজন কিন্তু তারপরে প্যারা দেয়। যাই হোক, মজার দিকে না যাই, কেউ ট্রিগার্ড হয়েও না আবার, যে প্রয়োজনীয় জিনিস কিন্তু আবার প্যারাও দিবে। এটা হচ্ছে আমাদের কেন বলা হয়েছে। ফ্রিকশন না থাকলে তুমি রাস্তায় চলাফেরা করতে পারতাম না, তোমার জন্য চলাফেরা করা কষ্টকর হয়ে যেত, পেনটা ধরতে পারতাম না, আমি হচ্ছে
যে কোনো জায়গায় চলাফেরা থেকে শুরু করে দেয়ালে পেরেক গাঁথা পর্যন্ত যে জিনিসগুলো আছে, তারপর হচ্ছে বইকে টেবিলে রাখা, এই কাজগুলো আমি করতে পারতাম না যদি আমাদের ফ্রিকশন বা ঘর্ষণটা না থাকতো। এর জন্য ফ্রিকশনটা প্রয়োজনীয়। উপদ্রব কেন বলা হয়েছে? ঘর্ষণের কারণে আমাদের কি কি প্রবলেম ফেস করতে হয়? ঘর্ষণের কারণে জুতার যে সোলটা আছে এটা ক্ষয় হয়ে যায়, টায়ার যে আছে টায়ারগুলা নষ্ট হয়ে যায়, ক্ষয় হয়ে যায়, শক্তির একটা অংশ ঘর্ষণে ব্যয় হয়ে যায়, পরিপূর্ণ শক্তির ইউটিলাইজ হয় না, এফিসিয়েন্সি বা কর্মদক্ষতা বা দক্ষতা কমে যায়। দেখো, প্রয়োজন জিনিসটা, কিন্তু বেশি হলে কিন্তু আবার প্রবলেম। জিনিসটা প্রয়োজন বাট বেশি হলে প্রবলেম। সো এর কারণে আমাদের ঘর্ষণকে বলা হচ্ছে একটি প্রয়োজনীয় উপদ্রব। বুঝতে পারছি বিষয়টা? সো চলো আমরা আমাদের লাস্ট টপিকটা কভার করে ফেলছি, অ্যান্ড আমাদের এইখানেই অল ফিনিশড। দেখো রেল চলে আসছে বেশি, অল ফিনিশড। অ্যান্ড এইখানে আমরা হচ্ছে যে আমাদের কোর্সটাতে কী কী দিচ্ছি, ফ্রি গাইড বই প্রোভাইড করতেছি, সকল এমসিকিউ দিচ্ছি, সিকিউ দিচ্ছি, পাশাপাশি ক খ অনুধাবনমূলক কোশ্চেন থেকে শুরু করে জ্ঞানমূলকও দিয়ে দিচ্ছি, প্রবলেম সলভিং একটা প্রাইভেট গ্রুপ থাকতেছে। পাশাপাশি তুমি হচ্ছে এসএসসি পরীক্ষার ফুল প্রিপারেশনের জন্য সকল ক্লাসের অ্যাক্সেস পাচ্ছ। সো প্রিপারেশন 100/100। অ্যান্ড এর জন্য কোর্সটাকে এনরোল করতে চাইলে অরবিট কেয়ার একাডেমি বা অরবিট একাডেমি অনলাইন যেই প্ল্যাটফর্মটা আছে, orbitacademyonline.com, এটাতে তোমরা ভিজিট করতে পারো। আর আমাদের নাম্বারটাতে হোয়াটসঅ্যাপে নক করতে পারো অথবা ডিরেক্ট কল করো, তোমরা এই কোর্স সম্পর্কে জানতে পারো। সো এর থ্রুতে আজকের ক্লাসটি শেষ। সবার জন্য দোয়া ও শুভকামনা রইল। ভাইয়ের জন্য সবাই দোয়া করো। আসসালামু আলাইকুম সবাইকে।